শুভ মধ্যাহ্ন। আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের স্টুডেন্ট হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেল আন্ডার দ্য ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল এবং ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অনলাইন স্পেশাল লেকচার। আজকের লেকচারের বৃহত্তর ক্ষেত্রটি হলো জেন্ডার সেন্সিটাইজেশন। এটি প্রাথমিক অংশ। আজকের মূল যে বিষয়টি, যে আলোচনাটি, সেটির বক্তব্য হলো হোয়াট অ্যাবাউট জেন্ডার, হোয়াই ইজ দেয়ার ইনইকুয়ালিটি। আজকের বক্তা হলেন ম্যাডাম ডক্টর নিবেদিতা বায়েন, সহকারী অধ্যাপিকা, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, মৌলানা আজাদ কলেজ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রারম্ভে ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ শ্রদ্ধেয় ডক্টর দেবনাথ পালিত মহাশয়কে, যার নিরলস পরিশ্রম, অধ্যবসায়, উৎসাহ এবং উদ্যোগে আজকের অনুষ্ঠানটি আমরা করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ম্যাডাম ডক্টর নিবেদিতা আচার্য মহোদয়াকে, যিনি আমাদের প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি আয়োজনে সক্রিয়ভাবে উৎসাহ দিয়ে থাকেন এবং যার উদ্দীপনায় আমরা আজকেও এই অনুষ্ঠানটি করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ জানাই সকল অধ্যাপক এবং অধ্যাপিকাকে, যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানকে সফল করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, এবং সকল ছাত্রছাত্রীদের যারা আজকের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছে এবং এই বিষয়টিকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অসীম। আমরা অনুরোধ করছি আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর এবং ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিলিং এর প্রেসিডেন্ট ডক্টর নিবেদিতা আচার্য ম্যাডামকে এই অনুষ্ঠানের মাঙ্গলিক সূচনা করতে। হ্যাঁ ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। Am I audible? হ্যাঁ ম্যাডাম। Okay, so first of all, thank you. প্রথম হচ্ছে যে this event is actually the most important with respect to two things. প্রথম হচ্ছে এটা holistic development of students, যেটা আমাদের institutional objective, সেটাকে প্রথম কথা স্পেসিফাই করছে। নেক্সট আমি বলবো যে ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল প্রথম আমাদের কলেজে এস্টাবলিশড হয় 2024-এ মে, অ্যান্ড আন্ডার দিস আইআইসি যেটা ভালো লাগছে, যখন প্রথম স্টার্ট করেছিলাম তখন একটা বা দুটো ইভেন্টস হয়েছিল, বাট আফটার দিস অলমোস্ট অ্যারাউন্ড 10 মান্থস প্রত্যেকটা কমিটি সেল এতগুলো ইভেন্টস আমাদের হয়েছে। প্লাস শুধু কেরিয়ার কাউন্সিলিং, অন্টারপ্রেনারশিপ নয়, উই আর অলসো এইমিং টু দ্য হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস। জেন্ডার সেন্সিটাইজেশন এমন একটা ইস্যু যেটা স্টুডেন্টসদের নার্চার করা বা সোসাইটির জন্য শেপ করার জন্য, ইনফ্যাক্ট আজকের সোসাইটিতে দিস এ ভেরি পার্টিনেন্ট ইস্যু। সো প্রথমেই আই এম ভেরি গ্রেটফুল টু ডক্টর নিবেদিতা ফর অ্যাকসেপ্টিং আওয়ার ইনভিটেশন। ম্যাডাম, আমরা চাইবো আপনি আমাদের কলেজেও আসুন। দ্যাট উইল বি এ গ্রেট অপরচুনিটি ফর আওয়ার স্টুডেন্টস, যে আপনার সাথে ওরা ইন্টারাক্ট করতে পারবে। নেক্সট, আই এম ভেরি গ্রেটফুল টু all of the say members of the Students Health Welfare and Psychological Counseling Cell and Internal Complaints Committee এই এত ভালো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করার জন্য। অ্যান্ড ফাইনালি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ম্যাডাম বললেন, we always owe our inspiration to our principal Dr. Devnath Palit for being every support for organizing the event. সো আজকের ইভেন্টটাতে সত্যি আমার ভালো লাগছে যে দুটো সেল মিলে এত সুন্দর একটা ইভেন্ট হবে। স্টুডেন্টসদের জন্য বলবো যে টেক দ্য মোস্ট অফ দিস ইভেন্ট, interact with the resource person. Madam will be there for you and all of the members. So I wish very success for this event. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমরা ধন্যবাদ জানাই ডক্টর নিবেদিতা আচার্য ম্যাডামকে, এবং আমরা এবার ডক্টর নিবেদিতা বায়েন ম্যাডামের সাথে এই বিষয়টিতে জানবার জন্য এগিয়ে যাব। তার আগে একটু ম্যাডামের পরিচয় দিয়ে নিই। ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোশিওলজি, মৌলানা আজাদ কলেজে,
ম্যাডামের মেজর এরিয়া অফ ইন্টারেস্ট হলো এনভায়রনমেন্টাল সোশিওলজি, ইন্ডোলজি, ইকোনমিক সোশিওলজি, সোশিওলজি অফ লিটারেচার। প্রত্যেকটি খুব ইনোভেটিভ এবং ইউনিক বিষয়। আমরা চাইবো ভবিষ্যতেও ম্যাডাম আমাদেরকে বিভিন্ন বিষয়ে এইভাবেই সহযোগিতা করুন এবং আমাদের জ্ঞানের পরিসর বৃদ্ধি করুন। ম্যাডামের রিসার্চ এরিয়ার বাইরে গিয়েও ম্যাডাম অনেক বিষয়ের সঙ্গে জড়িত থাকেন এবং এর আগেও ম্যাডামের সাথে এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আশা করছি নিবেদিতা ম্যাডামের সাথেই প্রতিধ্বনি করে যে ম্যাডামকে আমরা হয়তো কলেজেও পাবো এরপরে সামনাসামনি এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আজকের বিষয়ের জন্য ম্যাডাম আপনাকে অনুরোধ করব যদি আমরা মূল বক্তব্যে চলে যাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এরকম একটা প্রোগ্রামে বলার জন্য, বা বলা ভালো, আমি এটা বলতে ভালোবাসি যে যদি আমরা সবাই মিলে, আমি কি আমার সব বক্তব্য শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমরা সবাই আমাদের ভাবনার মধ্যে দিয়ে যাওয়া উচিত। শুধুমাত্র আমি বলে যাব আর সবাই সেটা শুনবে তা নয়। এটা বলতে পারি আমি খানিকটা বিষয়ে পড়াশুনো করেছি বা আমার অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। কিন্তু তোমাদেরও এবং আপনাদেরও যাদের অভিজ্ঞতা আরো অনেক হয়তো রয়েছে, যার সঙ্গে হয়তো আমরা একটু মিলিয়ে নিতে পারি, নিয়ে আমরা এমন হয়তো একটা স্টক অফ নলেজ আমরা যেটাকে বলি, বা আমরা একটা রিপোজিটরি বা একটা এমন একটা ভাবনার ক্ষেত্র তৈরি করতে পারি যা আমাদের সামনে এগিয়ে চলতে সাহায্য করবে। কেন এগিয়ে চলতে সাহায্য করবে? কারণ হচ্ছে আজকে আ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের যারা আজকে উপস্থিত আছেন, তাদের সংখ্যা ইন্ডিকেট করছে কোথাও তাদের মনে হয়েছে আমি বোধহয় সেই ক্লিশেড আইডিয়া বলবো, যে আইডিয়ার মধ্যে হয়তো সেই আইডিয়াটা রয়েছে যে নারীরাই সবসময় বঞ্চিত হয়ে এসেছেন। পুরুষেরা বঞ্চিত হয় কি হয় না, আমরা কি তা জানি না, বা আমরা কি জানার চেষ্টা করি না, বা নারীরা আজকাল অনেক বেশি সুবিধে পায়। তাদের জন্য একটা আস্ত ট্রেন আছে। আ তো অ তাদের জন্য সিসিএল আছে, চাইল্ড কেয়ার লিভ আছে, তাদের জন্য মানে ম্যাটারনিটি লিভ আছে। আর কত চাই? ট্রেনে একটা করে কম্পার্টমেন্ট আছে। আদার দ্যান তাদের জন্য একটা করে আস্ত ট্রেন যেটা দেয়া রয়েছে সেটা ছাড়াও। তা সত্ত্বেও কি আমরা আজকে শুধুমাত্রই আমাদের আলোচনার ক্ষেত্র ওমেন সেন্ট্রিক? নাকি সেখানে জেন্ডার মানেও সেই ওমেন সেন্ট্রিক আলোচনা? আ নাকি আমাদের মধ্যে আরো অনেক কিছু অজানা দিক রয়েছে, যেটা আমরা জেনেও না জানার ভান করি। আমাদের নানা রকম ফোবিয়া কাজ করে সেখানে, বা সেখানে আমরা ভাবতে ভালোবাসি যে বাবা এইসব জিনিস নিয়ে আলোচনা করা মানে হচ্ছে আমার আইডেন্টিটি আ ড হয়ে যাবে, সেটা একটা at stake হয়ে যাবে। সেটা নিয়ে অনেক রকম প্রশ্ন উঠতে পারে, বা এটা তো সত্যিকারের পৃথিবী নয়। পৃথিবীর অর্ডার হচ্ছে সেখানে নারী-পুরুষ থাকবে, এবং যে অর্ডারে নারী কি সুন্দর ঘরের মধ্যে থাকছে, অন্তরের মধ্যে সে থাকে। সেই অন্তরের মধ্যে থেকেই সে ফ্যামিলিকে মানুষ করবে, সন্তানের জন্ম দিবে, এবং সন্তানকে আ পরের প্রজন্ম হিসেবে আমাদের সামনে তুলে ধরবেন। না, এই পুরো যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে ভীষণ রকমভাবে আ কি বলবো, প্রথিত হয়ে রয়েছে। এটা দীর্ঘদিনের অভ্যেস, প্র্যাকটিস, এবং কোথাও সেটা আমি বলতে পারি রাজনৈতিক পরিকল্পনা, যে আমরা সবসময় জেন্ডার বলতে শুধু আ ওমেন সেন্ট্রিক আলোচনাই বুঝবো। কিন্তু একটা সময় অবধি সেটা সূত্রপাত ঘটিয়েছিল, সেটাও সত্যি কথা। কিন্তু আজকে যখন ২০২৫ সালে আমরা এসে উপস্থিত হয়েছি, যেমন আপনাদের এই সেল ২০২৪ সালে আ শুরু হয়েছিল, এবং আজকে যে আলোচনার প্রেক্ষাপটে এই আমাদের কাছে একটা উইন্ডো বা একটা স্পেস ওপেন করেছে, সেটা মেবি অনলাইন স্পেস হতে পারে। বাট স্টিল সেই স্পেস আমাদেরকে একটা একটা কোথাও একটা আলোচনার সূত্র দিয়েছে। তার জন্য রিয়েলি আমি গ্রেটফুল টু ইউ অল পিপল, এবং ছাত্রছাত্রীদের কাছেও পৌঁছানোর এটা একটা অবশ্যই একটা আ মেজর অপরচুনিটি আমি মনে করি। কারণ যত বেশি পৌঁছবার চেষ্টা হবে, যত বেশি তাদের বক্তব্য আমি শোনার চেষ্টা করব, ততই আ অনেক ধরনের ধারণা থাকে, যে ধারণাগুলোকে
পর্যালোচনা করা যায়। কোনো ধারণাই ঠিক ভুলের প্রেক্ষাপটে বাইনারির মধ্যে আমরা রাখতে পারি না। রাদার সেটাকে আরো আ আলোচনার প্রেক্ষাপটে নিয়ে যেতে, যেতে আমাদের যাপন চিত্রকে তৈরি করতে হয়। তো সেই যাপন চিত্র তৈরি করার জন্য আমি আজকে একটা পিপিটি তৈরি করেছি। আমি একটু সেটা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, Yes, ma'am. ওকে। তো আজকে আমি আমার যে বক্তব্য তোমাদের সামনে তুলতে চেয়েছি সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট জেন্ডার? জেন্ডারটা কি আসলে? এটা আমরা কি মানে দেখতে পাই, ফিল করতে পারি? আর এখানের মধ্যে সবসময় যে গল্পটা আমাদের কাছে বাইনারি মানে একটা আ ঠিক যে মুহূর্তে আমরা জেন্ডার বলছি, যেই মুহূর্তে আমরা নারী বলছি তার উল্টো দিকেই আ হয় পুরুষ বলছি, নয় আরো কতগুলো আ শব্দ আমাদের সামনে উঠে আসছে এবং তার সঙ্গে কোথাও একটা বঞ্চনার গল্পও আমরা বলছি যে আমরা কোথাও একটা বঞ্চিত হয়েছি। সেটাই বা কেন? কেন এই পৃথিবীতে আ যদি আমরা সবাই সত্যিই খুব ভালো আছি, ভালো থেকে থাকি, তাহলে হঠাৎ করে ইনইকুয়ালিটির প্রশ্নটাই বা কেন আ আমাদের কাছে উঠে আসছে? তো এটা হচ্ছে আমার মূল আলোচনার বিষয় আজকে। আচ্ছা, why it is like that? আম পরের স্লাইডে কি করে যাবো বুঝতে পারছি না। পরের স্লাইডে আসা গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। that is better. ওকে, বুঝতে পেরেছি এবার। আম সেটা হচ্ছে যে ১ম এই তাহলে আমরা আসি যে হোয়াট ইস জেন্ডার সেই বিষয়টাকে বোঝার জন্য। আচ্ছা, জেন্ডার বলতে এখানে আমরা বাংলায় যদি এটাকে করে দিই তাহলে আমরা বলতে চাইছি লিঙ্গ। একদম সোজা কথায় লিঙ্গ। যে সেটা আমরা ডিফাইন করার চেষ্টা করছি। যে লিঙ্গ বিষয়টা কি বা জেন্ডার কি রিয়াল? মানে আমরা সত্যি, সত্যি দেখতে পাই? তোমরা বলবে এই তো আমরা আমি নিজেকে মেয়ে বলছি, তুমি নিজেকে ছেলে বলছো। তাহলে এটা কি রিয়াল নয়? এটা কি তারপরের প্রশ্নটা আসে যে এটা কি একটা গল্পের মতো? আ আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আরো অনেক ধরনের মানুষ আছে। সে আসলে দেখতে ছেলের মতো। অথচ সে হাঁটছে যখন বা কথা বলছে যখন তখন তার মধ্যে কতগুলো মেয়েলি বিষয় দেখতে পাচ্ছি বা কতগুলো আ মেয়ে হিসেবে তাদেরকে দেখতে পাচ্ছি অথচ তারা কেমন যেন টমবয় এর মতো, তারা কেমন যেন লাফাচ্ছে, তাদের মধ্যে জামা-কাপড়ের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তাহলে এটাকে কি বলে দেখব? আ এটাকে কি আ একটা মানে ফিকশন বলব? না এটা কি সত্যি ফিজিক্যাল রিয়ালিটির মধ্যেও কি এটাকে দেখা যায়? বা এটাকে কিভাবে অ্যাকচুয়ালি দেখব? আর তারপরে এই প্রশ্নটা আসে যে এটা কি আ একটা কেমন যেন একটা মানে আমি ব বলছি পুরুষ অথচ আমি আ লম্বা চুল রেখেছি বা আমি মেকআপ করছি বা আমি আ মেয়েদের মতো পোশাক পরছি। আ তাহলে সেটা কি তাহলে আমার বডির সঙ্গে কোথাও একটা তার যোগাযোগ আছে? নাকি পুরোটাই মাইন্ডের সঙ্গে? আর এই যে পুরো বিষয়টা আমি যখন বলছি, আমাকে যখন একটা ফর্ম ফিল আপ করতে দেয়া হচ্ছে তখন সেখানে লিখতে হবে যে আমি মেল না ফিমেল নাকি এখন আমরা বলছি থার্ড জেন্ডার। আ এইটা বলার সময়ও কি আমার কোথা থেকে আমি এই আইডেন্টিটিটা পেলাম? এই প্রশ্নটা কখনো হয়েছে? তোমরা এখন হেসে বলবে, "আরে বার্থ সার্টিফিকেটে তো লেখাই ছিল।" আবার এটার জন্য বলার দরকার আছে নাকি? এটা তো সবাইকে দেখেই আমরা বুঝতে পারি। তার কতগুলো ফিজিক্যাল আ ট্রেটস রয়েছে সেইগুলো দেখেই তো আমরা বুঝতে পারি। এটার জন্য আবার কনসেন্ট, অনুমতি সেটা আবার কি জিনিস? সেটা আবার নিতে হয় নাকি বলতে হয়? এইখান থেকেই আসছে সেই ডিবেট যে তাহলে কোনটাকে আমরা বলব লিঙ্গ এবং লিঙ্গর মধ্যে সেটা কিভাবে লিঙ্গ বিষয়টাকে তৈরি হয়? সেটা তার মানেটা কি এটাই যে তার মধ্যে কোথাও একটা সিমিলারিটি, ডিসিমিলারিটি, otherness associated হয়েছে between the gender and sex? তো এখন আমরা যখনই আম
সেক্সের কথা বলছি তখন সেটা খানিকটা এসে যাচ্ছেই যে সেখানে সায়েন্টিস্টরা বলবেন, সেখানে মেডিকেল প্র্যাকটিশনার্সরা আমাদেরকে বলবেন যে হোয়াট ইজ সেক্স, এবং কারণ সেটার মধ্যে একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। ইটস আ মেডিকো লিগ্যাল একটা টার্মিনোলজি আমরা জানি। তাহলে তাহলে হঠাৎ করে সেটার সঙ্গেই বা এটাকে আমি রিলেট করার চেষ্টা করলাম কেন? এইখান থেকেই শুরু হচ্ছেই সেই বিখ্যাত ডিবেট বা সেই বিখ্যাত প্রশ্ন যে আমরা আ যা চোখে দেখি বা যেটাকে আমরা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেটাকে বলি সত্যি আমাদের সামনে, সেটাই কি আসলে সত্যি? সেই প্রশ্নটাই আ ১ম তুলেছিলেন, ঠিক ১ম না, বা এই কথাটা বা মানে চাক্ষুষ প্রমাণের সঙ্গে আমাদের সামনে তুলে আনার চেষ্টা করেছিলেন জুডিথ বাটলার। তো জুডিথ বাটলারের ডেফিনিশন অব্দি পৌঁছানোর আগে আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি সেক্স বলতে কি বোঝাচ্ছে। সেক্স ইস বেসড ইন এ কম্বিনেশন অফ anatomical, endocrinal and chromosomal features, and the selection among these criteria for sex assignment is based very much on cultural beliefs about what actually makes someone male or female. এই এই কথাটার মধ্যে দিয়েই বলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যতই আমরা এটাকে বলি না এর একটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, যে ডেফিনিটলি অ্যানাটমিক্যাল আমাদের একটা কাঠামো আছে। এন্ডোক্রিনাল আমাদের একটা হরমোনাল ইস্যু এটার সঙ্গে রয়েছে, এবং আমরা সবাই জানি যে ক্রোমোজোম XX, XY ক্রোমোজোম সেটার কোনটার সঙ্গে কোনটা মিলে ছেলে হয় এবং কোনটাতে হলে মেয়ে হয়, জন্মায়। এই সমস্তটা আমরা দীর্ঘদিন আমাদের চারপাশে বিভিন্ন টেক্সটের মধ্যে দিয়ে আলোচনা করা হয়েছে, এবং আমাদের সামনে প্রতিনিয়ত এটাই বলা হয়েছে। কিন্তু এখানেই আসছে সেই প্রশ্নটা যে আ এটা সায়েন্স জানলো কি করে? যে আ এই পার্টিকুলার জেনিটালিয়া থাকলেই বা তার এই অ্যানাটমিক্যাল কাঠামো থাকলেই তাকে আ বলতে হবে ছেলে। আর এই তার এই আর অন্য কাঠামোগুলো থাকলেই তাকে বলতে হবে মেয়ে। এটা সায়েন্স জানলো কি করে? এইখানেই প্রশ্নটা আসছে যে তাহলে সায়েন্স জানলো কি করে? জানলো কি করে বলতে গিয়ে আরো অনেকগুলো গবেষণার ফলাফল আমাদের সামনে এলো। তাতে দেখা গেল যে অনেক সময় আমরা যে মানে অ্যানাটমিক্যাল কাঠামো বলছি, যে কাঠামোর উপর ভিত্তি করে আমরা নারী এবং পুরুষকে বিভাজন করছি, এটা বিভাজন। এটা এক ধরনের বিভাজন। সেই বিভাজনের বাইরেও অনেক সময় হয়, এটা অনেকটা খানিকটা আমাদের সামনে একটা আইডিয়াল টাইপ তুলে ধরার মতো। যে ঠিক এক্সাক্টলি এই অ্যানাটমিক্যাল কাঠামো থাকলে, এই এক্সাক্টলি মাপের তোমার পুরো কাঠামো থাকলেই তবেই তোমাকে মেল এবং ফিমেল বলা যেতে পারে। তার বাইরে কি হয় না? আমাদের কি অ্যাবনরমাল চাইল্ড জন্মায় না? জন্মায়। কারোর দেখা গেল ঠোঁট কাটা রয়েছে, কারো দেখা গেল পা ছোট বড় রয়েছে, বা অনেক ধরনের কোনো বাচ্চা হয়তো কানে শুনতে পায় না, বা নানান ধরনের আমরা আ বিশেষ রকমভাবে তাদের সক্ষমতা আমরা দেখতে পাই। তার মানে হচ্ছে টেক্সট বই যেটাকে আমরা নরমাল বলে থাকি, নরমাল ফিজিক্যাল কন্ডিশন আমরা যেটার মধ্যে থেকে দেখতে পাই বলে থাকি, সেটার বাইরেও অনেক সময় অনেক কিছু হতে পারে, ঘটনা ঘটতে পারে। তখন তাদেরকে আমরা কি বলব? তাদেরকে আমরা কি মেল ফিমেল মধ্যে আনার চেষ্টা করব? নাকি আমরা তাদেরকে অন্য নামেও আ ডাকার চেষ্টা করব? বা সেটা আমরা ডাকলামও না কেন? বা তাদেরকে আমরা লুকিয়ে রাখলাম কেন? কারণ এখানে ব্যাকলেস এর একটা রিসার্চ দেখতে পাচ্ছি, estimate that 1 in 100 babies are born with bodies that differ in some way from standard male or female. These bodies may have such conditions as unusual chromosomal makeup. তাহলে সেই বাচ্চাদেরকে আমরা কি বলে ডাকবো? বা সেই বাচ্চাদেরকে কেন আমরা তারা যেমন হয়েছে সেইভাবে বলার চেষ্টা করলাম না কেন? এই এত অনেকগুলো প্রশ্ন তোমাকে সবসময় প্রশ্ন করতে হবে যে সত্যিই কি আমি নিজেকে যে আইডেন্টিটি আমার বার্থ সার্টিফিকেটে লিখে দেয়া হয়েছে সেটাকেই আমি মেনে নেব? নাকি সেটা মেনে নেওয়ার মধ্যে দিয়ে
সেই অবস্থানকেই প্রকাশ করে বা সেই অবস্থানকেই আমাদের সামনে তুলে ধরে যে সমাজ আমাদের কাছে কি চাইছে এবং কেন চাইছে। কেন চাইছে প্রশ্নটার মধ্যে এই পুরো বিষয়টাই লুকিয়ে রয়েছে এবং তার সঙ্গে অবশ্যই ইনইকুয়ালিটি ধারণাও লুকিয়ে রয়েছে। যদি মনে করে দেখো তাহলে হচ্ছে সেক্সটা আমাদের ডিটারমাইন করা হয় যখন আমরা সবে জন্মেছি, হসপিটালে সবে জন্মেছি ইনফ্যান্ট অবস্থায়। And that has importance with medical legal worlds. Medical legal worlds আমাদের তারা সবসময় চায় যে কোথাও একটা অর্ডার থাকুক, সমাজের মধ্যে একটা বাঁধন থাকুক, সমাজের মধ্যে যত বেশি ভেরিয়েশন থাকবে তত বেশি কমপ্লিকেশনস, তত বেশি দাবি, তত বেশি নতুন করে নিয়ম কানুন তৈরি করতে হবে। তার থেকে বাবা একটা সুবিধাজনক অবস্থানে এসো, যে অবস্থানে কারণটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ১০০ জন বেবির মধ্যে একজনের হয়তো এই ধরনের আ পার্থক্য আমরা লক্ষ্য করছি। তাহলে এই একজন আ মা 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 সন্তানের বা বাচ্চার যদি এই পার্থক্য লক্ষ্য করা যায়, তাহলে আমাদের অবস্থানটা কি হবে? কারণ অবস্থান হচ্ছে আমরা সবসময় চাই যে একটা জেনারালাইজেশন করতে। আমরা চাই সবচেয়ে বেশি সংখ্যক যে বিষয়টা থাকবে, আমরা যখন ভোট নেওয়া হয় কোনো বিষয় নিয়ে, তখন সবাই যেদিকে থাকে, সবচেয়ে বেশি সংখ্যক ভোট যেদিকে থাকে, সেদিকেই আমরা টার্ন করি। সেদিকেই আমরা সেই ওপিনিয়নটাই গ্রহণ করি। কিন্তু কখনো এটা বোঝার চেষ্টা করেছি কি যে সবাই এই একই ধরনের ওপিনিয়ন দিয়েছে কেন? তাদের এই ওপিনিয়ন দেওয়ার পেছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য ছিল? যে আচ্ছা বা যে তার মধ্যে থেকে দেয়নি, তার হয়তো সাহস হয়েছে বলে সে আ সবাই যা বলেছে তার উল্টো কথা বলেছে। তাহলে আমরা তাহলে কিভাবে ধরে নেব? কিভাবে মানুষের ওপিনিয়ন কে বুঝে নেব যে তারা সত্যিই সেটার ফেভার এ রয়েছে? সেই জায়গা থেকেই হচ্ছে প্রশ্ন যে তাই জন্যই এখন আমরা অনেক বেশি বোঝার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এই লিঙ্গ বিষয়টা কি? এটার মধ্যে কি কোনো আ সলিড ডিস্টিংশন আছে? নাকি এটার মধ্যে একটা চাপিয়ে দেওয়ার বিষয় আছে? নাকি এটা আদপেই একটা ফ্লুইড আ ভীষণ একটা আমাদের মধ্যে একটা কি বলবো? ভীষণ একটা তরল বিষয়, ভীষণ একটা সরল একটা বিষয়, ভীষণ একটা আ দা মানে কি বলবো? কোনো একটা পার্টিকুলার করার মতো বিষয় নয়। বরং সেখানের মধ্যে অনেক বেশি আ পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক মানে বোঝার, কোন সমাজে আমি আছি, সমাজের প্রতিটা বিষয়ের মানে বোঝার মধ্যে দিয়ে কি যায় সেই বিষয়টা? কারণ যেই মুহূর্তেই আমরা ইনফ্যান্ট অবস্থায় আমাদের নামের পাশে লিখে দেওয়া হলো যে, "আপনার তো কন্যা সন্তান হয়েছে, তাহলে আপনি লাড্ডু খাওয়ান। আর নয়তো আপনার পুত্র সন্তান হয়েছে, আরে আপনার তো দারুণ ব্যাপার, আপনার বংশ রক্ষা পেল, আপনার বংশের প্রদীপ এসে গেছে, আপনার জীবনের হিল্লে হয়ে গেল, আপনার সম্পত্তির উত্তরাধিকার এসে গেছে। আ এবং সুতরাং আপনার কোনো চিন্তা নেই।" এই ধরনের কথা বা আপনার ছেলেই তো আপনার যখন আপনিও আ একদম কি বলবো? যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, যখন আপনি রোজগার করতে পারবেন না, তখন আপনাদের দেখভাল করবে কে? এই তো আপনার তার জন্য পুত্র সন্তান এসে গেছে। আপনার ব দূরের ভাবনা চিন্তা অনেক বেশি কমে গেছে। সুতরাং আপনি আনন্দ করুন এবং সেখানে সত্যি আনন্দের রিফ্লেকশন টা এভাবে হয় যে আমরা দেখি যে সেখানে আ যখন মানে উৎসব অনুষ্ঠান হচ্ছে বা তাকে আ বাইক কিনে দেওয়ার কথা ভাবা হচ্ছে বা তার কেরিয়ার কোন দিকে যাবে, সুতরাং তাকে আ আইআইটি মেডিকেলে পাওয়ার জন্য তাকে আ বেশি রকম খরচ করে আমরা আ দে পাঠাচ্ছি টিউশন নেওয়ার জন্য। ইত্যাদি ভালো স্কুলে পড়ানো, ভালো খাবার দিয়ে তাকে তার শরীরে পুষ্টিগুণ বজায় রাখার জন্য ইত্যাদি ক্ষেত্রে আমরা আ এই ডিফারেন্সেস গুলো অটোমেটিক্যালি দেখতে শুরু করি এবং তার সঙ্গে সে কোন রঙের জামা পরবে, কোন রঙের জুতো পরবে, কোন ধরনের খেলনা সে খেলবে, সেটাও কিন্তু ডিসাইডেড হয়ে যায়। তার সঙ্গে তার অকুপেশন, তার আ ভাবনা চিন্তা, সে ভবিষ্যতে কোথায় যাবে, তার জন্য কম্পিউটার কিনে দিতে হবে কিনা ইত্যাদি বিষয়গুলো ডিটারমাইন্ড হয়ে যায় সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে। যেই মুহূর্তে এই মেডিকেল লিগ্যাল ডকুমেন্টস এ লিখে দেওয়া হচ্ছে যে সে আ মেল সন্তান হয়ে জন্মেছে। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে যে এটা কি করে সম্ভব যে সে জন্মানো মাত্রই
আমরা এতদূর ভাবনা চিন্তাটা করে ফেললাম কি করে? ভাবনা চিন্তা করে ফেললাম এই কারণেই যে সমাজ সবসময়ের জন্য একটা নির্দিষ্ট বিভাজনে বিশ্বাস করে, সেটি হচ্ছে মেল এবং ফিমেল। মেল এবং ফিমেল, এবং তার মধ্যে অবশ্যই দুজনের মধ্যে একজনের সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে। সুতরাং আমাকে এই অনুযায়ী এই বিষয়টিকে মাথায় রেখে এবং ভবিষ্যতের তার যে ভূমিকা, সমাজে তার একটি রোল রয়েছে, সেই রোলকে কিভাবে সে পারফর্ম করবে সেই বিষয়টিকে নির্দিষ্ট করে দাও। যেই মুহূর্তে তার নামের পাশে যখন আমরা তার কাছে পেলাম বার্থ সার্টিফিকেট, সেখানে আমরা এই মেডিকো লিগাল টার্মটা অ্যাসাইন করে দিলাম। এইখানে বাটলার আমাদের কাছে বলছেন যে sex becomes something like a fiction, perhaps a fantasy retroactively installed at a pre-linguistic site to which there is no direct access. Nonetheless, that fiction is central to the establishment of subjectivity and human society, which is to say that even so, it has material effects. The I neither precedes nor follows the process of this gendering, but emerges only within and as the matrix of gender relations themselves. That linguistic construction is also not stable, working as it does by always re-establishing boundaries and a zone of objection. এইখানে sex is thus unveiled not only as an artificial norm but also a norm that is subject to change. Butler's project then is to cite the law in order to reiterate and co-opt its power to expose the heterosexual matrix and to displace the effect of its necessity. এই যে পুরো বক্তব্যটা, এই পুরো বক্তব্যের মধ্যে উনি বলছেন যে যেই মুহূর্তে ডাক্তার বলে দিলেন যে তুমি মেল বা তুমি ফিমেল, সেইখান থেকেই গল্প লেখা শুরু হয়ে গেল। সেইটা লেখার যে ক্ষমতা ডাক্তারকে দেয়া হয়েছে, রাদার বলা ভালো সেখান থেকেই এই গল্পটা লেখা শুরু হয়ে গেল। ইটস এ ফিকশন, একটা ফ্যান্টাসি। তোমাকে বলে দেওয়া হলো ফ্যান্টাসিটা এই কারণে যে আমরা ধরেই নিলাম যে তুমি একজন নারী বা একজন পুরুষ হিসেবে জন্মেছো, মানে তুমি পুরুষ হিসেবে তুমি সমাজে তোমার ভূমিকা কি কি হবে, তোমার রোল কি কি হবে। যদি আমি একটুখানি আরেকটা তোমাদের স্লাইড দেখাই তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এই যে তুমি যখনই পুরুষ হিসেবে জন্মালে তখন তোমার জন্য কতগুলো ক্যারেক্টারিস্টিক্স অ্যাসাইন করে দেওয়া হয়, এবং সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা বলছি ম্যাসকুলিনিটি বা পৌরসত্ব। আরেকটা আমরা তার সঙ্গে অ্যাটাচ করছি তার ঠিক অপোজিট, আমরা সবসময় যেটা তৈরি করি তার সবসময় সেটা জোড়ায় জোড়ায় তৈরি করি। এবং ফ্যামিলিও যখন তৈরি হচ্ছে, নারী পুরুষের মধ্যে বিবাহ হবে, তার মধ্যে সন্তানের, সবসময় একটা বাইনারি তৈরি করি। এইভাবে আমরা ভাবতে ভালোবাসি যে একজন আরেকজনের পরিপূরক হবে। এই যে ধারণাটা আমরা দিই, এই ধারণাটার পেছনেও এই ধারণাটার অনেকগুলো মানে থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে যেই মুহূর্তে আমরা সমাজ থেকে ভাবনা চিন্তা করি, যে সেই ভাবনা চিন্তার মূলেই থাকে যে পৌরুষের এগেইনস্ট এ ফেমিনিনিটি থাকবে, এবং কি কি থাকবে? অ্যাগ্রেসিভ হবে যদি ম্যাসকুলিনাইন, তাহলে হবে নট অ্যাগ্রেসিভ, কিছুতেই সে তাহলে অ্যাগ্রেসিভ, দুজন অ্যাগ্রেসিভ। সে কারণে আমরা অ্যাস্ট্রোলজিতেও বলবে একজন যদি একজনের মঙ্গল যদি স্ট্রং হয়, আরেকজন মঙ্গলের জাতকের সঙ্গে তার বিয়ে হবে না। দুজনেই অ্যাগ্রেসিভ হলে সংসার টিকবে না। এই কথাগুলো আমরা বলে থাকি। কিভাবে এই কথাগুলো জন্ম হয়েছে? কিভাবে এই ধরনের ধারণার জন্ম হয়েছে? কারণ সমাজ ভীষণ রকমভাবে নির্দিষ্ট করে দিয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য তৈরি করতে হবে। এগুলো তৈরি করতে হয়েছে, কিন্তু এগুলো কোনোটাই আমরা ঠিক জন্মের পরেই কোনো বাচ্চাকে আমরা কখনোই দেখি না যে সে সেইগুলোই প্র্যাকটিস করতে থাকে। কারণ সেগুলো তার সঙ্গে আমরা অ্যাসাইন করতে থাকি বা তাকে শেখাতে থাকি। কিভাবে করে আমি সেটা বলছি। তো তাকে আমরা কি বলছি? তাকে বলছি সে অ্যাগ্রেসিভ হবে,
পুরুষ যদি অ্যাগ্রেসিভ হয় তাহলে নারীর ফেমিনিনিটি থাকবে যখন সে অ্যাগ্রেসিভ কিছুতেই হবে না। আমরা এখানে বলতে পারি খানিকটা লতানো গাছের সঙ্গে তুলনা করতে পারি। লতানো গাছ যেমন একটা শক্ত খুঁটি বা শক্ত কোনো একটা সাপোর্ট সিস্টেমকে বেস করে সে এগিয়ে যেতে থাকে, ঠিক তেমনিভাবে আমরাও নারীকে সেইভাবে ভাবতে থাকি। তারপরে হচ্ছে পুরুষ মানেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং সেখানে তার উল্টো দিকে থাকবে ডিপেন্ডেন্ট। যে সে নির্ভরশীল। এই যে আমি লতার কথা বললাম যে লতা গাছ একটি স্ট্রং সাপোর্টকে বেস করে এগিয়ে যেতে থাকবে। তারপরে আমরা বলছি ফেমিনিনিটির মধ্যে ইজিলি ইনফ্লুয়েন্সড। সে সহজেই প্রভাবিত হবে। তাকে যা বলা হবে সে সেটাই করবে। তার সঙ্গে আছে সাবমিসিভ এবং তার সঙ্গে হচ্ছে পুরুষ নট ইজিলি ইনফ্লুয়েন্সড এবং নট ইজিলি ডমিন্যান্ট। এইখানে দেখবে আমাদের সঙ্গে আমরা যদি রিলস যখন দেখবে তখন দেখবে স্ক্রল করতে, করতে আমি রিসেন্টলি দেখছিলাম বুবু ডুডু বলে একজনের আ এরকম ফিকশনাল নন ফিকশন মানে ফিকশনাল ক্যারেক্টার তৈরি করা হয়েছে। আ তো তারা দেখলাম সেখানে এরকম দেখছে যে বুবু ডুডুকে বলছে যে, "আমি একটা ড্রেস কিনতে চাই, তুমি আমাকে টাকা দাও।" তখন বলছে যে, "না, আমি কিছুতেই তোমাকে টাকা দেখব না।" তখন আমরা কি করলাম, বুবু কি করল, বুবু ঝগড়া করল না, বুবু কাঁদতে শুরু করল বাচ্চাদের মতো। এটাই হচ্ছে সেই সাবমিসিভ, ইজিলি ইনফ্লুয়েন্সড এবং তার সঙ্গে সে প্যাসিভ। যে তাকে বলেছে সে বড়জোর কাঁদবে। কিন্তু সে মুখ ফুটে ঝগড়া করতে বেরিয়ে এসে বলবে না, "না আমার এটা চাই।" এবং যখনই যেই মুহূর্তে সে বলবে আমি চাই, তখনই আমাদের মধ্যে আ ভাবনা তৈরি হয়ে যায় যে সে কেন আমাদের সামনে থাকা টিপিক্যাল জেন্ডার রোল সে পারফর্ম করছে না। এইগুলোকে আমরা বলছি ট্র্যাডিশনাল জেন্ডার রোলস। আমাদেরকে জেন্ডার রোলস পারফর্ম করতে হয়। তারপরে আমরা দেখছি হোম ওরিয়েন্টেড এবং পুরুষ ওয়ার্ল্ডলি সে সারাদিন ঘুরে বেড়াবে। আমি বহু ক্ষেত্রে দেখেছি স্টুডেন্টদেরকে ফোন করেছি সন্ধ্যেবেলায় কোনো কারণবশত, "কোথায় তোমরা?" "না, আমরা এখন বাজারে এসেছি ম্যাডাম।" যে, "বাজারে কি করছো? সন্ধ্যেবেলা তো পড়তে বসার কথা।" "না ম্যাডাম সারাদিন বাড়িতে ছিলাম তো সেজন্য এখন একটু বেড়াতে বেরিয়েছি।" বা তাদের বাড়ির তেও যখন আমি ফোন করেছি বা তাদের আরো অন্য সময় জিজ্ঞেস করেছি বা ক্লাসেও অনেক সময় জিজ্ঞেস করেছি, "না অনেক সারাদিন বাড়িতে বসেছিলাম তো বাড়িতে বসলে ঠিক ভালো দেখায় না। আমাদের কাজ তো সারাদিন একটু ঘুরে বেড়ানো, ম্যাডাম একটু না ঘুরে বেড়ালে হবে।" বা বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে তো যে, "আরে বাড়িতে বসে থাকবো কেন? একটু ঘুরে আসি, একটু বাইরে দেখে আসি কি হচ্ছে এবং সেটাই তো ওয়ার্ল্ড। আরে বাড়িতে গেলে ঘরের কাজ করতে হবে। তার চেয়ে বরং একটু বাইরে ঘুরে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়াটা না দিলে কি করে হবে আড্ডা?" এই কথাগুলো আমরা শুনতে পাই। কিন্তু এই কথাগুলো সবই মেনে নেওয়া যায় বা অ্যাকসেপ্ট করে নেওয়া যায় যদি তার মধ্যেও এক ধরনের থাকে বা ভাবনা যে আমিও যদি এটা করতে পারি, তাহলে আরেকজন এটা কেন করতে পারছে না? কেন তার জন্য অনেক বেশি আমি রেস্ট্রিকশনস দিয়ে দিচ্ছি? কেন আমি তাকে বলছি যে যখনই বাড়ির মেয়েটি বাড়ির বাইরে বেরোতে চাইছে, তখন আমরা তাকে বলছি, "তুমি ৯ টার মধ্যে বাড়ি ঢুকে আসবে। তুমি বেশি দূর ওখানে যাবে না। কে তোমার সঙ্গে যাচ্ছে? কোনো পুরুষ বন্ধু নেই কেন তোমাদের দলে?" এই কথাগুলোও কিন্তু আমাদের শুনতে হয়। কেন শুনবো আমরা? কেন আমাদেরকে এটা শোনাবে? এই ট্র্যাডিশনাল জেন্ডার স্টেরিওটাইপস শুধুমাত্র মেল আর ফিমেল এর ক্ষেত্রে আমরা অনেক বেশি প্রমিনেন্ট হতে দেখেছি। কিন্তু তার বাইরে যারা এই বাইনারি মানেনি তাদের জন্য কি আলাদা কিছু আছে? না, আলাদা কিছু নেই। আরো অনেক কিছু আছে। কিন্তু সেই বিষয়টাতে আমি আরেকটু পরে আসছি। তাহলে আমরা masculinity এবং femininity অ্যাসাইন করছি আমাদের সেক্স ডিটেকশন এর পরে যে তোমাকে এই ক্যারেক্টার গুলো গ্রহণ করতে হবে এবং সিমন de Beauvoir যিনি ১ম একজন ফ্রেঞ্চ থিংকার্স, ফিলোসোফার ছিলেন, তিনি ১ম এই বিষয়টা বলেছিলেন যে আমাদের এখানে বডি ম্যাটার করছে না। আমাদের এখানে ম্যাটার করছে কি? না আমাদের এখানে ম্যাটার করছে যে আমি কোন রোলটা কিভাবে পারফর্ম করছি। আমি কি একটি মেয়ের রোল পারফর্ম করছি? আমি কি একটি পুরুষের রোল পারফর্ম করছি? তার মানে এটা হচ্ছে যে বডি বা আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার আমাদের কাছে যতটা না বেশি ইম্পোর্টেন্ট সেটাকে আমরা গ্রহণ করেছি অ্যাজ এ একটা রেফারেন্স পয়েন্ট বা একটা আমাদের কাছে
প্রমাণ হিসেবে বা আমাদের কাছে একটা সাপোর্টিভ ডকুমেন্টস এর মতো। যেমন আমাদেরকে আধার কার্ড দেখাতে হয়, আমাদের ভোটার কার্ড না দেখালে ভোট দিতে পারি না। কোথাও একটা আইডেন্টিটি কার্ড দেখাতে হয়, না হলে ভোট দিতে পারছি না, যেতে পারছি না কোথাও। বা ব্যাংকের কাগজেও সই করতে গেলে আপনি আধার কার্ড দিন, আধার কার্ড লিংক করেছেন কিনা, আপনি প্যান কার্ড লিংক করেছেন কিনা, সেইরকম খানিকটা ব্যাপার। যে আমাদের ফিজিক্যাল ডিফারেন্সেস, অ্যানাটমিক্যাল ডিফারেন্সেস, এন্ডোক্রিনোলজিক্যাল ডিফারেন্সেস মেবি থাকতে পারে, কিন্তু তার সঙ্গে টিপিক্যালি আমরা কেন এই দুটো জেন্ডারকে, বাইনারি অফ জেন্ডারকে সবার আগে এস্টাবলিশ করলাম? এই প্রশ্নটাই হচ্ছে আমাদের কাছে মূল প্রশ্ন, যে আমরা কেন এই লিঙ্কটা করলাম, যে কেন আমাদের কাছে এটা একটা আধার কার্ডের মতো হয়ে দাঁড়ালো। আমরা এখন ক্রিটিসাইজ করছি কেন আমাদেরকে আধার কার্ড নিয়ে যেতে হবে, কেন ভোটার কার্ড নিয়ে যেতে হবে, কেন অমুক আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে, কেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কিন্তু সেই প্রশ্নগুলোর যত যা আমরা বলতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাকে বলো যে আমরা কিভাবে এইটাকে এতটাই কনফার্ম ধরে নিলাম যে আমার বডি স্ট্রাকচার যাই হোক না কেন, আমাকে এই দুটো যে ম্যাসকুলিনিটি এবং ফেমিনিনিটির যে ক্যারেক্টারিস্টিক্স এর লিস্ট আমার সামনে তুলে ধরা হয়েছে, সেই লিস্টকে কিভাবে লিস্টের সঙ্গে আমাকে কেন একেবারে অঙ্গাঙ্গিভাবে জুড়ে যেতে হবে? সেখান থেকে বিন্দুমাত্র আমি যেই মুহূর্তে স্টেপ ডাউন করার চেষ্টা করব, তখন কেন আমাকে প্রশ্ন শুনতে হবে যে না আমার এটা মানে এটা এভাবে তো হয় না। এভাবে করলে তোমাকে তুমি তো তাহলে প্রকৃত অর্থে মেয়ে নও। তাহলে তো তুমি প্রকৃত অর্থে ছেলে নও। তুমি আ বা প্রকৃত পুরুষ, দ্যা রিয়াল ওমেন, হু ইস রিয়াল ওমেন, হু ইস রিয়াল মেন? এই প্রশ্নগুলো কেন আসবে বা কেন সেটাকে আমরা তুলে আনার চেষ্টা করছি? তাহলে বুঝতে হবে যে কোথাও একটা আমরা আ এটা নয় যে আমরা না জেনে অনেক কিছু করে ফেলেছি বা তা নয়। এটার একটা দীর্ঘদিনের আমাদের একটা প্রয়াস, মানব সমাজের একটা দীর্ঘদিনের প্রয়াস এই বিষয়টার পেছনে লুকিয়ে আছে, যে কেন আমাদেরকে আ মেল এবং ফিমেল এই দুটি ভাগে ভাগ থাকতে হবে। আ তার একটা মেজর কারণ হচ্ছে এই সেক্স, জেন্ডার এবং তার সঙ্গে আমরা সেক্সুয়ালিটিকে অ্যাটাচ করে দিয়েছি। ৩ টে জিনিসকে আমরা কম্বাইন করেছি, এবং যে কম্বিনেশন অ্যাকচুয়ালি আ আমাদেরকে, কারণ আমরা মানব সমাজ, আমরা সমাজ তৈরি করেছি, তার সঙ্গে আরেকটা জিনিস করেছি। দেখো এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ১ম এই আসে অ্যাগ্রেসিভ। আমরা ভীষণ রকমভাবে অ্যাগ্রেসিভ। এটার বাংলা করার দরকার নেই। তোমরা সবাই জানো যে আমরা অ্যাগ্রেসিভ বলতে কি বোঝাই। তাহলে সেই অ্যাগ্রেসিভনেস অ্যাকচুয়ালি আমাদের মানব সমাজকে এই পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত করেছে। সেটা যদিও খুব সার্কাস্টিক্যালি আমি বললাম। তাকে শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত করেছে, এবং বাকি আ যে আ উদ্ভিদ এবং প্রাণী জগৎ আছে, তাদের উপরে আমরা ভীষণ রকমভাবে ছড়ি ঘোরাতে শুরু করেছি। সেই ছড়ি ঘোরানোর মধ্যে দিয়ে আছে তাদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করা, এবং তাদের যে সমাজের কাঠামো বা যে গঠন কাঠামো, তাদের মধ্যে যে আ লিবারেল ভাবনা চিন্তা আছে, সেটাকে কিন্তু আমরা কখনোই গ্রহণ করতে চাইনি। উপরন্তু আমরা শিকার করে আমাদের বাড়ি সাজিয়ে রাখতে চেয়েছি, বা তাদের চামড়া দিয়ে আমরা ড্রেস বানিয়ে পড়েছি। আ এই পুরুষই হয়তো সেই অ্যানিমালকে মেরে সেই চামড়া দিয়ে তারই প্রিয় নারীকে হয়তো উপহার দিয়েছে। ইত্যাদি ঘটনা আমরা বহুদিন যাবৎ শুনে এসেছি। এবং সেটার মধ্যেই এই যে আমার শ্রেষ্ঠত্ব আমাকে বজায় রাখতে হবে, তার জন্য তো আমাকে কিছু করতে হবে। তাহলে আমার এই শ্রেষ্ঠত্ব কি করে থাকবে? সেইজন্য এটা খুব বেশি দরকার ছিল যে আমরা আ সেখানে একটা ডিভিশন রাখবো, এবং সেই ডিভিশনের মূল লক্ষ্য হবে যতটা সম্ভব যাকে আমি নারীতে পরিণত করছি, নারীকে পরিণত করছি, we become women। আমরা কিন্তু আ মেল যেমন হয়ে উঠি, এবং তেমনি আমরা নারী হয়ে উঠি, এবং এই হয়ে ওঠাটা কিন্তু যথেষ্ট কঠিন।
এটা কিন্তু যথেষ্ট নানান রকম সাপ্রেশন, নানান রকম আ আ মানে কি বলবো প্রেশার, নানান রকম ট্রেনিং তার মধ্যে দিয়ে কিন্তু এই হয়ে ওঠাটা বাস্তবে হয়ে ওঠে। এবং যখনই এটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, নারীরা যখন বলছে যে আমরা পারছি না, এই নারী হয়ে এই দায়িত্বগুলো পালন করতে আমাদের অসহ্য লাগছে, আমরা এটার বদল চাই। যেই মুহূর্তে সে এই দাবিটা তুলছে, সেই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাটাক। অ্যাটাকটা এটা কারণ এই যে দীর্ঘদিন তাকে সাপ্রেস করে রাখার বদলে পুরুষ তার একরকমের এক্টিভিটিস করেছে, তার ক্যারেক্টারকে একরকমভাবে তৈরি করেছে। সেই ক্যারেক্টারের মধ্যে যখন তাকে বদল আনতে বলা হচ্ছে, কারণ আমি যদি চেঞ্জ হয়ে যাই, আমি যদি বলি আমি অ্যাগ্রেসিভ হব, আমি ইন্ডিপেন্ডেন্ট হব, আমি ইজ নট ইজিলি ইনফ্লুয়েন্সড হব, আমি ডমিন্যান্ট হব, বলবে বহু নারীও ডমিন্যান্ট, সেই বিষয়টা আলাদা। আমি সেটা পরে আসছি। কিন্তু একদম খুব মানে বেবি স্টেপে যদি আমরা আস্তে, আস্তে যাই তাহলে সিচুয়েশনকে কিভাবে বোঝা যেতে পারে। আমি যদি বলি আমি সারাদিন বাড়ির বাইরে ঘুরে বেড়াবো, আমি কাজ করব, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর জব নেব বা আমি পৃথিবী ঘুরে বেড়ানোর মতো কাজ আমি গ্রহণ করব। তাহলে তাহলে সেখানে সমস্যাটা কোথায়? তাহলে সেখানে পুরুষ দেখল যে এক্ষেত্রে সে যে সমাজের কল্পনা করে বা যে সমাজকে সে বানিয়েছে, যে সমাজের ধারণা সে তৈরি করেছে, সেখানের মধ্যে কোথাও হয় তাকে রোল চেঞ্জ করতে হবে, আর নয়তো তাকে কোথাও একটা কম্প্রোমাইজ করতে হবে। ধরো সেখানে হয়তো দেখা গেল যে সেই নারী বলল, "ঠিক আছে আমি এখানে মালালা ইউসুফজাইয়ের কথা আমি বলতে পারি।" মালালা ইউসুফজাই একটি ইন্টারভিউতে বলেছে যে সে ম্যারেজ নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করে না। এটা কেন হবে যে একজন নারী আরেকজন পুরুষের সঙ্গে একসঙ্গে থাকার জন্য ম্যারেজ নামক প্রতিষ্ঠানের মধ্যেই তাকে থাকতে হবে? এইটার তো কোনো মানে নেই। সেখানে তো এত বেশি তাকে লিখিত পড়িতভাবে থাকতে হবে কেন? কেন আমরা সহজভাবে বিষয়টাকে নিতে পারছি না? মালালা ইউসুফজাই এই কথাটা বলে আমাদের কাছে কিন্তু এই আ ডিবেটটার মধ্যে আরেকটা ধারণা আমাদেরকে ভাবতে বাধ্য করাচ্ছে যে সত্যিই কি আমাদের দরকার? কেন বা ম্যারেজ নামক প্রতিষ্ঠানকে আমাদের সমাজে তৈরি করা হয়েছিল? এই ফেমিনিটি মানে এটার অনেক বড় রিজনস আছে কিন্তু এক্ষুনি ছোট্ট করে বলতে গেলে বলা যায় যে এই ফেমিনাইন এবং ম্যাসকুলাইন এই ক্যারেক্টারকে বজায় রাখতে গেলে এটাকে বংশ পরম্পরায় রিপ্রোডাকশন এর মধ্যে দিয়ে নিয়ে যেতে গেলে আমাদেরকে একটা স্ট্রাকচারে আসতে হবে এবং স্ট্রাকচারটা তখনই শক্তপোক্ত হবে যখন সেখানে আমরা লিগ্যাল বিষয়কে নিয়ে আসবো। কারণ এই লিগ্যাল বিষয় না থাকলেই আমরা সেখানে আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দিতে বাধ্য নাও থাকতে পারি। আমি যেটা আমরা দেখেছি যখন লিভ ইন রিলেশনশিপ ইন্ট্রোডিউসড হলো তখনও কিন্তু এই ধরনের সমস্যা এসেছিল। বা অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বহু প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে যে পুরুষদের জন্য আইনের নতুনভাবে পরিবর্তন আনা দরকার। তাদের প্রোটেকশন এর জন্য আমরা এখন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হতে দেখছি। কিন্তু কখনো আমরা ভেবে দেখেছি কি যে আমরা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছি সেটা আদপে এই বাইনারি এই যে স্টিরিওটাইপ এটাকেই আমরা কন্টিনিউ করছি? এই স্টিরিওটাইপিংটাকে কি রাখাটা খুবই জরুরি? কেন জরুরি? কাদের কাছে জরুরি? বা এটা রাখলে কেউ কি বেশি সুবিধে পাচ্ছে? কাউকে কি একটু বেশি আ দমিত করে রাখতে পারা যাচ্ছে? এই যে আমরা বলছি তাকে সাবমিসিভ হতে হবে, হোম ওরিয়েন্টেড হতে হবে, ইজিলি হার্ট ইমোশনালি, আ ইনডিসাইসিভ, টকেটিভ আমরা মহিলা বলতেই টকেটিভ বলি এবং এটা সত্যি কথা যখনই তুমি কোনো লেডিস অনলি কম্পার্টমেন্ট এর পাশ দিয়ে যাবে বা যেখানে বেশি মেয়েরা যেখানে রয়েছে সেখানে দেখা যাবে যে তারা সবসময় অনেক বেশি কথা বলছে। তারা ভীষণ জেন্টল সেই কারণে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি চা প্লাক করা হয় যেখানে টি গার্ডেন এ মহিলাদেরকে এমপ্লয় করা হচ্ছে কারণ তাদের জেন্টল হাত দিয়ে আঙ্গুল দিয়ে নিম্বল হ্যান্ডেলস দিয়ে তারা চা পাতা তুলছে। বেস্ট চা পাতাটা তারা তুলে আনতে পারছে। তাহলে কোথাও একটা তাদের এই অ্যাগ্রেসিভ নেচার তাদের অগাধ স্বাধীনতা, সম্পদ, এই যে তাকে একটা মানুষকে কোথাও একটা যদি আমরা বলি এখানে masculine ক্যারেক্টার কে যে আনন্দ দিচ্ছে, এটা এক কথায় যদি আনন্দ দিচ্ছে, প্লেজার দিচ্ছে, তাহলে সেই প্লেজারটা কি করে পাবো যদি আমরা কাউকে না বঞ্চিত করি? তাহলে কোথাও একটা আমরা
এক দলকে পদানত করে আরেক দলের এগিয়ে যাওয়ার আমরা গল্প শুনতে পাচ্ছি। সেই কারণের জন্যই যখনই আমরা এখন নতুন আইনের কথা বলছি এবং তাদেরকে উদ্ধার করার কথা বলছি এবং বহু উকিল এখন রিলস বানাচ্ছেন তাদের মেল ক্লায়েন্টদেরকে সেভ করার জন্য তারা কোন কাজগুলো করবে এবং কোন কাজগুলো করবে না এবং সেখানে ভীষণ রকমভাবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বলছে যে আপনি যখনই এই ধরনের মুভ নেবেন তখনই আপনার এগেইনস্টে আরো এই ধরনের অ্যালিগেশন চেপে বসবে। কিন্তু এটা কখনো বলছেন না যে আপনি ভাবুন যে আপনি কি সত্যিই করেছেন বা করেননি বা করলেও কেন করেছেন? বা নারী যদি আপনার সঙ্গে দ্বিচারিতাও করে, আমরা যদি এটাও বলি, তাহলে সে কেন এটা শিখলো কোথা থেকে এই দ্বিচারিতাটা করা? সেই ভেতরের প্রশ্নে কিন্তু আমরা প্রবেশ করার চেষ্টা করছি না। তাহলে যদি এই বিষয় হয় তাহলে আবার আসছে যে আমরা তাহলে জেন্ডারকে ডিফাইন করব কি করে? আবারও আসছে যে তাহলে জেন্ডারের মধ্যে কি শুধুই বাইনারি থাকবে? নাকি জেন্ডারকে আমরা অন্য দৃষ্টিকোণ থেকে দেখব? নাকি এই মুহূর্তে আমরা যে সমাজে বাস করছি সেখানে শুধুমাত্র জেন্ডার বলতে নারী পুরুষ নয়, আরো অনেক জেন্ডারের উপস্থিতি আমরা লক্ষ্য করছি বা যেখানে শুধুমাত্র আমরা জেন্ডার বাইনারির কথা দেখতে পাচ্ছি বা সেটাকে ফিল করছি, সেখানেও বা কেন শুধু জেন্ডার বাইনারি রয়েছে এবং জেন্ডার বাইনারি কোন বিষয়টাকে বেশি করে হাইলাইট করার চেষ্টা করেছে, যার জন্য গল্পটা আজকে ইটস অ্যাগেইন ইজ এ ফিকশন, এটা গল্প, যে গল্পটা আজকে অনেক দূর এগিয়ে গিয়ে আমরা বলছি যে বহু মহিলা বিয়ে করছে, বহু পুরুষকে ঠকিয়ে তারা বিয়ের পরের দিনই বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে, তারা বিয়ে ভেঙে দিচ্ছে, তারা অ্যালিমনি চাইছে। গল্পটা এইভাবে আসছে আস্তে, আস্তে যে তারা অ্যালিমনি চাইছে, তারা ভরণ-পোষণের অধিকার চাইছে, তারা ভরণ-পোষণ চাইছে, তারা আরো অনেক রকমের লিগ্যাল আ অধিকার চাইছে, তারা অনেক বেশি সুবিধে চাইছে। এই বিষয়গুলো কেন আমাদের সামনে আরো বেশি উঠে এসে আরো বেশি আমাদের মধ্যে এই বাইনারিকে অ্যাকচুয়ালি আরো স্ট্রং করছে। যে নারী এবং পুরুষ দুটো আলাদা, আলাদা এবং আলাদা। তারা বায়োলজিক্যালি আলাদা, তারা সোশিও সাইকোলজিক্যালি আলাদা, তারা সব দিক থেকে আলাদা। সুতরাং এখন তারা আমাদের জায়গা নিয়ে নিতে চাইছে। মেল ভাবছে যে তাদের জায়গা ফিমেলরা নিয়ে নিতে চাইছে। ফিমেলরা এখানে অনেক বেশি কনফিউজড। তারা বুঝতে পারছে না যে তাদের রোল কি হবে। সেখানে ফেমিনিস্টরা নানান রকমের আইডিয়া আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। তারা এখানে আ ওমেনকে ডিফাইন করছে অনেক স্ট্রংলি, কিন্তু অ্যাকচুয়ালি জেন্ডারকে বোঝার জায়গাটাকে আমাদের আরো অনেক বেশি আ কি বলবো, যে সেখানে অনেক বেশি নতুন স্কোপকে আনতে হবে। অনেক বেশি, সেটা যে অনেক বেশি লেয়ার্ড ধারণা, সেটা অনেক বেশি কমপ্লেক্স ধারণা, অনেক বেশি সেখানে নেগোসিয়েশন পয়েন্টস রয়েছে। সেই পয়েন্ট গুলোকে যখন আমরা একটা, একটা করে জট ছাড়াতে পারবো, তখনই আসলে আমরা আজকে এই যে ২ দিকে ২ যুযুধান পক্ষ তৈরি হয়ে যাচ্ছি বা সেখানে আর এই ২ যুযুধান পক্ষের বাইরে আরেকটা ডাইমেনশন তৈরি হচ্ছে, যাদেরকে আমরা থার্ড জেন্ডার পার্সপেক্টিভ বলছি। এই ৩ টে অ্যাসপেক্ট কে নিয়ে আমরা ভাবনাটা কি ভাববো সেটা তখন আমরা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আবারও আমাদের এখানে আসতে হবে খানিকটা জুডিথ বাটলারের ভাবনার মধ্যে দিয়ে। সেখানে উনি বলছেন যে, "Gender is thus a construction that regularly conceals its genesis. That genesis is not corporeal but performative, so that the body becomes its gender only through a series of acts which are reared, renewed, revised and consolidated through time." এই যে পারফর্মেটিভ বলছেন, এটার মানেটা হচ্ছে জেন্ডার অ্যাকচুয়ালি তৈরি হয়, একটা কালচারাল কনটেক্সট। এটা একটা কালচারাল প্র্যাকটিস। এটার মধ্যে একটা সেই সময়, সেই প্রেক্ষিত, সেখানকার রুলস, রেগুলেশন, সমাজের ভ্যালুস, নর্মস, আমাদের সমাজে আ
কোন ধরনের পুরুষকে আমরা কি ভ্যালু দিচ্ছি, নারীকে আমরা কি ভ্যালু দিচ্ছি, সেখানকার হিস্টোরিক্যাল কনটেক্সট ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাই যখন আমরা ভেদিক সোসাইটিতে ছিলাম তখন এক ধরনের আইডিয়া ছিল অ্যাবাউট জেন্ডার। তারপরে যখন আমরা ইসলামিক এরার মধ্যে পৌঁছলাম তখন একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম যেটাকে আমরা মিডিয়েভাল টাইম বলছি। তখন আমরা জেন্ডারের একটা নতুন ভাবনার মধ্যে দিয়ে গেলাম। তারপরে যখন আমরা কলোনিয়াল টাইমে এলাম তখনও কিন্তু আমরা ভিক্টোরিয়ান মরালিটির সঙ্গে আমাদের পরিচয় হলো। তখনও কিন্তু আমরা একটা নতুন ধারণা পেলাম জেন্ডারের, এবং তারপরে ১৯৭০ এর পর থেকে আমরা কিন্তু আবার একটা নতুন ফেজে এসেছি এবং ২০২৫ এ এসে কিন্তু আরো নতুন ভাবনার দ্বারা আমরা ইনফ্লুয়েন্সড হচ্ছি। তাহলে জেন্ডার সবসময় হচ্ছে একটা ফ্লুইড। সেটার মধ্যে আমরা বারবার যেটা চেষ্টা করি সেটা হচ্ছে এই ফ্লুইডিটিকে সবসময় আমরা সাপ্রেস করতে চাই। এটার যে একটা হিস্টোরিক্যাল একটা কালচারাল কনটেক্সট আছে সেটাকে কিন্তু কখনো আমরা সামনে আনতে দিতে চাই না। তার ফলে যেটা হয় আমরা কি করতে চাই? আমরা সাপ্রেস করে যে জিনিসটাকে বাজারে রাখতে চাই, ইটস আ মার্কেট, হিউজ মার্কেট থিং। সেটা হচ্ছে একটা নরমেটিভ হেটেরোসেক্সুয়ালিটিকে প্রতিষ্ঠিত করতে চাই। যেখানে নারী পুরুষের মধ্যেকার যে অ্যাট্রাকশন, তাদের মধ্যে যে সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে সেটাকেই আমরা মান্যতা দিই। কারণ এই যে পারফর্মিটির কথা আমরা বলছি, পারফর্ম করছি, আমরা জেন্ডার রোলকে পারফর্ম করছি। আমি নারী হয়ে উঠতে চাইছি, আমি আই এম এ গুড ওম্যান, এইটা এই সমাজে এই প্রতিষ্ঠা পেতে চাইছি। এখন অনেক রিলসে তোমরা অনেক বেশি রিলস দেখো। সেজন্য আমি রিলস থেকে তোমাদের জন্য কনটেক্সট আনছি যাতে তোমরা রিলসকে রিড করতে পারো। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলসের মধ্যে বলছে যে আমরা কখনোই শ্বশুরবাড়ির মন পেলাম না, আমরা অমুকের মন রিকগনিশন পেলাম না। অ্যাজ এ বৌমা হিসেবে কোনো রিকগনিশন নেই। কেন নেই? কেন তারা এই কথাটা বলে? তারা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে এই কথাটা বলে। কোথাও একটা তাকে একটা রিয়েল, এবং যারা ট্রান্সজেন্ডার ওমেন বা যাদেরকে আমরা বলছি আদার করে রাখছি, তারাও কিন্তু একই কথা বলছে যে আমরা সমাজে রিকগনিশন পাচ্ছি না। আমরা সমাজে আমাদের আইডেন্টিটিকে প্রতিষ্ঠা করতে পারছি না। কোনগুলো প্রতিষ্ঠা পাচ্ছে? একটা পার্টিকুলার অ্যাক্ট করলে তুমি যেখানে কোনোদিনও কথা বলবে না, চুপ করে থাকবে, হেটেরোসেক্সুয়ালিটিকে মেনে নেবে, সেটাই আমাদের কাছে হেজেমনিক, এবং সেটাই আমাদেরকে আমার একটা স্ট্যান্ডার্ড আইডেন্টিটি তৈরি করছে, আমাকে রিকগনিশন দিচ্ছে। আজকে যদি আমি চুল কেটে ফেলতাম তাহলে আমাকে বলতো, "এই তো এসে গেছে চুল কাটা ফেমিনিস্ট।" কারণ এইভাবেই কিন্তু আমরা বলতে অভ্যস্ত। কিন্তু আমরা কখনো বিষয়টার ভেতরে ঢুকতে চাই না, তার রিয়েল জেনেসিসটাকে বোঝার চেষ্টা করি না। তার কারণটাই হচ্ছে এখানে ক্ষমতার হারাবার একটা ভয় ভীষণ রকমভাবে প্রিডমিনেন্ট। এখানে সবটাই হচ্ছে জেন্ডারে কাকে ক্ষমতা দেয়া হবে, সেই ক্ষমতাটা তাকে দিলে কার বেনিফিট হবে, এটা কিন্তু সোসাইটি বারবার তৈরি করেছে এবং সেটাই সে রেখে দিতে চাইছে। সে দেখেছে যে সে এই জেন্ডারে যদি মেলকে এই ক্ষমতাটা দিয়ে থাকে তাহলে মেল অনেক বেশি সুপিরিয়র হয়ে থাকবে। থাকলে অনেক বেশি বেনিফিটেড হবে একদল মানুষ। তাহলে সুতরাং তাদের এই ক্ষমতাটা তাকে রেখে দেওয়া হোক। আমরা রাজনীতির ক্ষেত্রেও দেখেছি যে আমরা যদি ক্ষমতায় থেকে যেতে চাই তাহলে আমরা এমন কিছু অ্যাক্ট করব, এমন কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি করব যাতে আমরা ক্ষমতায় চিরকাল থেকে যেতে পারি। দ্যাট ইজ কল্ড স্ট্যাটাস কো। তাহলে স্ট্যাটাস কো মেইনটেইন করা, ক্ষমতায় থেকে যাওয়া, আমি ক্ষমতায় থাকলে আমি সমস্ত রকম আমার ভবিষ্যতে চিন্তা করতে হবে না, আমাকে কাজ করতে হবে না। আমি যা চাইবো তাই পেয়ে যাবো। এটা কে না চাইবে? সেই ক্রাইসিসটা ছিল বলেই না গুপি গায়েন বাঘা বাইনরা ভূতের কাছে বর চেয়েছিল। সেই বরগুলোও তোমরা দেখো, সেখানেও ছিল যাতে তারা খেতে পারে, কোথাও যেতে পারে, মোবিলিটি চাই, খেতে পেতে হবে। তারা যা ভাবনা চিন্তা করছে সেটা যেন সেখানে তারা এক্সিকিউট করতে পারে। এইগুলো হচ্ছে মানুষের বেসিক চাহিদা। সেই বেসিক চাহিদাটা যদি খুব বেশি পরিশ্রম করে না পেয়ে যায়, তাহলে সেটা তার কাছে অনেক বেশি দরকারি। সুতরাং আমাদের কাছে সেইজন্য এই বাইনারি মেল ফিমেল জেন্ডার বাইনারি তৈরি করা এবং এই হেটেরোসেক্সুয়ালিটিকে এস্টাবলিশ করে রাখা হচ্ছে মূল ভাবনা বা মূল ধারণা বা মূল জেনেসিস পয়েন্ট, যেখান থেকে আমাদের এত আ এই জেন্ডারের এই ধারণার এত শাখা-প্রশাখা নির্মাণ করা হয়েছে। তারপরে আমরা আসছি এরপরে যে আ জেন্ডারের মধ্যে তাহলে আমরা একটু যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে এই
বাইনারিটা তৈরি করা হলো সেটা হচ্ছে একটা ডাইকোটমাস বিগিনিং হয়। ইটস এ বয় অর ইটস এ গার্ল। জন্মের আগে থেকেই হচ্ছে এইটা আমরা তখনো ডিসাইড করতে পারছি না বলে আমরা আরে ছেলে হবে না মেয়ে হবে। আমরা এটা বলতে অভ্যস্ত থাকি। কিন্তু তারপরে যখন জন্মায় তখনই তার নামের সঙ্গে আরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলেটি ফর্সা হয়েছে না ছেলেটি কালো হয়েছে, তার মাথায় চুল আছে না চুল নেই, সে সে কিরকম সুপুরুষ হবে নাকি মেয়েটি রাজকন্যা মতো হবে না লক্ষ্মী প্রতিমা হবে, এইটা বলতে শুরু করছি এবং আমরা তারপরেই নানা রকম অনুষ্ঠান করতে থাকি। ১ম এ হলো ষষ্ঠী পুজো, তারপরে হচ্ছে তার আ ব আমরা অন্নপ্রাশনের অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানগুলো করি কেন? অনুষ্ঠানগুলোতে আমরা ইনভাইট করে নিয়ে আসি মানুষজনকে। তারা এসে ডিসাইড করে দেয় যে সে মেয়ে তো নাকি সে ছেলে? এবার যদি তাকে মেয়ে বলে অ্যাসাইন করে দিই, তাকে যে উপহার সামগ্রী দিলাম, তাকে যে নামকরণ করলাম, আরে নামকরণটা দেখ কিরকম যেন একটা হয়েছে। এটা মেয়ে না ছেলে আমি বুঝতে পারছি না। অনেক সময় আমরা জেন্ডার নিউট্রাল নাম কিন্তু ব্যবহারই করি না। আমরা ভীষণ রকমভাবে নদীর নামের সঙ্গে অজয় নদী নাকি দামোদর নদী এটা ছেলে নদী, ওটা গঙ্গা, যমুনা তাহলে ওটা মেয়ে নদী। এইটাতে সবসময়ের জন্য আমরা এনগেজ হয়ে থাকি। তো এইখান থেকে আমাদের ডাইকোটমাস বিগিনিং এর শুরু হচ্ছে। তার মানে হচ্ছে জেন্ডার ইজ এ কোলাবোরেটিভ অ্যাফেয়ার। That one must learn to perform as a male or female and that these performances require support from our surroundings. সেই সারাউন্ডিংস হচ্ছে তোমার জন্মের আগে থেকে শুরু হচ্ছে এবং সেটা কন্টিনিউড হচ্ছে এবং এটা তুমিও এটার মধ্যে এমনভাবে নিয়োজিত হয়ে যাবে যে তুমিও এই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে চাইবে এবং তার সঙ্গে asymmetry-টাও শিখে যাবে যে মেয়েকে ঘরের মধ্যেই রাখতে হবে। তাকে বলতে হবে যে তুমি তাহলে তুমি বাংলা নিয়ে পড়ো, তুমি ইতিহাস নিয়ে পড়ো। তোমার অত দূরের কলেজে যাওয়ার কি দরকার? বাড়ির কাছে কোন কলেজ আছে সেখানেই পড়ো। তোমাকে বিয়ে দিয়ে দিতে হবে। যত তাড়াতাড়ি বাবা বিয়ে দিয়ে যায়, আজকালকার দিনের যা সিচুয়েশন বাড়িতে রাখা মুশকিল, ইত্যাদি, ইত্যাদি বিষয়গুলো আমরা শিখতে থাকি। কন্যাশ্রী আ হয়েছে আমাদের এটা একটা বেনিফিট দিয়েছে। কিন্তু আমি আমার আগের কলেজে দেখেছি যে আ গ বহু গার্ডিয়ান এসে বলেছে সেই টাকাটা তারা তাদের পুত্র সন্তানের জন্য রেখে দিয়েছেন বা কন্যা সন্তানের জন্য রাখলেও কি কাজে রাখা হয়েছে না তার বিয়ের গয়না কেনার জন্য রাখা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে কিভাবে আমরা asymmetry টা তৈরি করছি। তারপরে যেটা আসছে যে সেপারেশন। একটা সময়ের পরে আমরা তাকে যখন স্কুলে ভর্তি করলাম, আমরা এখনো সমাজে দেখি বয়েজ স্কুল, গার্লস স্কুল। আ তার মানে হচ্ছে সেখান থেকে তাকে আমরা আলাদা করে বড় করছি। কারণ এই মিক্সিংটা ঠিক না। কারণ হচ্ছে তাকে তৈরি করতে হবে আ তাকে masculine এই characteristics টা তৈরি করতে হলে তাকে সে পিয়ার গ্রুপের মধ্যে রাখতে কারণ তাকে rigorous প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হবে। rigorous প্রসেসটা হলো যে তাকে ফুটবল খেলতে যেতে হবে, ক্রিকেট খেলতে যেতে হবে, বন্ধুদের সঙ্গে মারপিট করতে হবে। ফিরে এসে বাড়িতে বললে বাড়ির লোক বলবে, "তুমি কাঁদবে না, পুরুষেরা কাঁদে না।" তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আবার ৪ টে ছেলেকে মারো, এইভাবে শেখো। তোমাকে কেউ না বললে তাকে মারবে। সবসময় তুমি তোমার বুক চিতিয়ে চলবে। তুমি আ জোরে, জোরে দৌড়বে, তুমি বাইক চালাবে, তুমি আ সবকিছুতে তোমার তুমি যে একজন পুরুষ সেটা তোমার প্রতিটা এক্টিভিটিস এ সেটা রিফ্লেক্টেড হতে হবে। এইভাবে আমরা তাকে একটা সার্টেন সময় অবধি তাকে আমরা এইভাবে সেপারেশন এর মধ্যে দিয়ে নিয়ে যাই। তার ফলস্বরূপ যেটা হয় দুজনের ওয়ার্লড সম্পূর্ণ আলাদা হয়। দুজনের সমাজ সম্পর্কে ভাবনা আলাদা হয় এবং সেই আলাদা ভাবনা যখন পুরুষ বুঝতে পারে না কারণ তাকে একটা সময় বিয়ে করতে হবে এবং বংশ রক্ষা করতে হবে বলে যখন তার বিয়ে দেওয়া হয়ে যাচ্ছে, তখন তার কাছে মনে হয় যে, "আরে বাবা! এই তো নারীরা তো ভীষণ অদ্ভুত প্রাণী। তাদেরকে তো বোঝাই যায় না। ভীষণ ভুতুড়ে জিনিস তারা। তারা অনেক বেশি কমপ্লিকেটেড। কেউ জানতে পারে না।" শাস্ত্রেও তো লিখেছে যে নারীকে বোঝা বড় দুরূহ কাজ। কিন্তু কেন দুরূহ কাজ হয়ে গেল সেটার জন্য কি আমাদের কোনো আমরা মানব সমাজের মানবেরই কোনো এক্টিভিটিস এটার সঙ্গে ইনভলভ কিনা কখনো বোঝার চেষ্টা করেছি? করিনি। সেই কারণেই আমাদের এই সমস্যা। এরপরে হচ্ছে যেটা আমি বলছিলাম যে heterosexual মার্কেট আমাদের সবসময় হচ্ছে আ তুমি একজন আ আমরা যখন বিয়ের বাজারে যেখান থেকে এখন এত ডিবেটটা তৈরি হচ্ছে। আমরা কেউ বোঝার চেষ্টা করছি না যে কেন আমরা বলছি যে সরকারি চাকরি
করা পুরুষের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব, এই কথাটা বাবা-মা বলছে কেন? তার একটা বাড়ি থাকতে হবে। আমরা কতগুলো ক্রাইটেরিয়া দেখে আমরা মেয়ের বিয়ে ফিক্স করার চেষ্টা করি, বা যে মেয়ে বিয়ে করতে চায় সে যদি লাভ ম্যারেজও করে, তখনও আমরা দেখেছি আমাদের সময়েও দেখেছি, বা এখনো যখন ছেলেমেয়েরা কথা বলে তখনও তাদেরকে যখন জিজ্ঞেস করি তারা বারবার এটাই নির্দিষ্ট করে দেয় যে তাদের চাহিদাটা কি? সেই চাহিদার বাইরে যে কোনো নারী কাজ করবে, পুরুষ বাড়ি সামলাবে, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা কথা বলতে আগ্রহী নয়, বা কেউই কথা বলে না। তার কারণ হচ্ছে আমাদের মার্কেট, আমাদের থ্রুআউট দ্য গ্লোবাল মার্কেট যেটা রয়েছে সেটা হচ্ছে হেটেরোসেক্সুয়াল মার্কেট। যেখানে নারী পুরুষ এই দুটো লিঙ্গকেই স্বীকৃতি দেয়া হয়েছে, এবং সেই দুটো লিঙ্গের মধ্যেকার সম্পর্ককেই স্বীকৃতি দেওয়া হবে, এবং সো অ্যাজ যেহেতু নারীকে ওই যে সাবমিসিভ বলা হয়েছে, সে বাড়িতেই থাকবে। সে বাড়ি বসে কি করবে? আমরা তো বলি তুমি সারাদিন বাড়ি বসে করলেটা কি? এই যে প্রশ্নটা করার মতো তো একটা অকাত আমার থাকতে হবে। সেই অকাতটার উল্টো দিকের দিক হচ্ছে যে পুরুষকে রোজগার করে আনতে হবে। পুরুষের রোজগার যদি আনসার্টেইন হয়, সেটা যদি আ ফ্লেক্সিবল না হয়, সেটার মধ্যে যদি অনেক রকম জ জ মানে কমপ্লিকেশনস থাকে, আজ ৳৪ তো কাল ৳১০ পশু আ একদমই না রোজগার হতে পারে। তখন সেখানে নারী বলবে যে, "আরে বাবা, তাহলে তো তুমি আমাকে প্রতিপালিত করতে পারছো না। আমি তো বাড়িতে বসে আছি। আমি তো টাকা রোজগার করতে যাচ্ছি না। তোমার বাড়ি দেখে দিচ্ছি, তোমাকে রেঁধে খাওয়াচ্ছি, তোমার বাচ্চাদের মানুষ করছি। তো তুমি তো কিছু তো আমাকে দেবে। ঘর চালানোর জন্য তো টাকা লাগবে।" তখন পুরুষের মনে হচ্ছে, "আরে বাবা, সত্যিই তো এ তো ভীষণই কঠিন কাজ। যত দিন যাচ্ছে মার্কেট ইকোনমিও কষ্টকর হচ্ছে, কিন্তু সেক্সুয়াল মার্কেট থেকে বেরোতে পারছি না।" উল্টে আমরা আবারও নারীর উপরে চাপ সৃষ্টি করছি। যে তোমাকে যা দেয়া হবে তুমি তাতেই স্যাটিসফাই হও, এবং আমরা আবারও হেটেরোসেক্সুয়াল মার্কেটে এটা আবার বোঝানোর চেষ্টা করছি যে আসলে নারীরাই খারাপ। তারাই আসলে এই ধরনের চায় যে পুরুষের একটা সরকারি চাকরি হতে হবে, তার প্রচুর টাকা চাই, প্রচুর আ ধরনের সাপোর্ট সিস্টেম চাই। কিন্তু অ্যাকচুয়ালি তাকে তো এটা বলেই আমরা তাকে বলেছি যে তুমি নারী হয়ে থাকবে, তার জন্য তোমাকে আমরা এই বিষয়গুলো দেব। তোমাকে এই সাপোর্ট সিস্টেমটা দেব। এটাই তো বলে আমরা তাকে নারীতে পরিণত করেছি। তাহলে এখন কেন আমরা তার সেটা যখন আমরা পারছি না, সেটা মার্কেট ইকোনমির চাপে, তখন কেন আমরা কথা বলছি না কেন? কেন আমরা এই বাইনারি থেকে বেরোনোর জন্য আলোচনাকে এগোতে নিয়ে যেতে পারছি না কেন? কেন আমরা সবসময় এই বাইনারিটাতের মধ্যে আটকে যেতে চাইছি? যখন আইন সেখানে সাপোর্ট দিতে চাইছে, তখন আমরা আরো ক্ষেপে যাচ্ছি। ক্ষেপে গিয়ে আরো আমরা বাইনারিটাকেই আরো বেশি আঁকড়ে ধরার চেষ্টা করছি। প্রশ্ন এখানেই, এবং সেটা নিয়েই কিন্তু আমরা বাইনারি বা heteronormativity কে নিয়ে যেখানে অনেক বেশি বলছি, তো সেখানে অন্য জেন্ডারের আইডিয়াকে আ আনতে পারছি না কেন? সেখানেই আলোচনাটা আসছে জেন্ডার স্পেকট্রাম এ। জেন্ডার স্পেকট্রাম এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি LGBTQIA+ এবং এখানে এই যে আ এই জেন্ডার স্পেকট্রাম এর এই যে আ এই বৃহত্তর যে স্পেকট্রাম রয়েছে, other than this binary মেল আর ফিমেল, তার বাইরেও কিন্তু একটা হিউজ আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাবাউট জেন্ডার, যেখানটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চাই না, করতে ভালোবাসি না, এবং সেটাকে আমরা এগেইন নানান রকমভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার এটা নিয়ে আলাদা করে আমি বলছি না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তখন তখন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। আ সেখানে হচ্ছে যে আ আমি আগেও বলেছি যে ইডিওলজি অ্যারাউন্ড যদি সেক্সুয়ালিটি বলা হয়, হোয়াট ইস সেক্সুয়ালিটি সেটা আমি একটুখানি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে সেক্সুয়ালিটি হচ্ছে যে আমি ফিজিক্যালি বা মেন্টালি আ কার প্রতি অ্যাট্রাক্টেড হব। সেটা আ সেটার জন্য এমন নয় যে আমি শুধুমাত্র যদি নারী বলে নিজেকে মনে করি তাহলে আমি শুধু পুরুষের প্রতি, মানে এই বিষয়টা যে আ মানে যেটা আমি নিজেকে যেভাবে আইডেন্টিটি ভাবছি,
আমি ঠিক সেটার জন্য যে বাইনারিটা সমাজে রয়েছে সেটার প্রতি অ্যাট্রাক্টেড হব তারও কোনো কথা নেই। আমি সেক্সুয়াল ও হতে পারি, আমি কোনো পিপল এর প্রতি অ্যাট্রাক্টেড নাও হতে পারি, অন্য কোনো জেন্ডার এর প্রতিও অ্যাট্রাক্টেড নাও হতে পারি। আমি এই সবকটা যে বাইনারি আছে, আমি মহিলা হয়ে মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হলাম, পুরুষ হয়ে পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হলাম, এটাও নাও হতে পারি। তার মানে হচ্ছে যে এই অ্যাট্রাকশনটা কখনো একটা নির্দিষ্ট আ ডাইমেনশন এ কিন্তু নয়। একটা নির্দিষ্ট ডাইমেনশন দিয়েই যে আমাদেরকে এটা ভাবতে হবে তাও নয়। আমি একটা সিনেমা দেখতে পারি। আমি কারোর ইন্টেলেক্ট এর প্রতি আমার অ্যাট্রাকশন হতে পারে এবং আ আমি একজন আর্টিস্টের প্রতি মানে আর্টিস্ট সে হয়তো তার আর্ট এর প্রতি আমি অ্যাট্রাক্টেড হতে পারি। তার মানে এটা নয় যে আমাকে নির্দিষ্ট করে দিতে হবে এবং আমাকে নির্দিষ্ট একটা সেক্সুয়াল অ্যাক্ট এ নিয়োজিত হবে। এক ধরনের সেক্সুয়াল আ অ্যাক্টিস্ট মানে অ্যাক্ট বা পারফরম্যান্স এর প্রতি অ্যাট্রাক্টেড হতে হবে, এমনও কিন্তু নয়। এখান থেকেই আসছে যে এখানে আমাদের অনেকেরই হয়তো এই যে লেসবিয়ান বলছি, যে গে বলছি, বাইসেক্সুয়াল বলছি, যে ট্রান্সজেন্ডার বলছি এবং এখানেই হচ্ছে সেই ডিবেটটা আসছে যে আমরা সিসজেন্ডার হব না ট্রান্সজেন্ডার হব, জেন্ডারকে কিভাবে বুঝবো? কারণ আমার জন্মের সময় আমাকে যেটা অ্যাসাইন করে দিয়েছে সেটা হতে পারে যে আমি সেটা মেনে নিলাম। আবার এমনও হতে পারে যে আমি সেটা মেনে নিলাম না বা মানতে চাইলাম না। যদি আমি মানতে না চাই তাহলে কি আমাকে এই মনুষ্য সমাজের ইনক্লুড করা হবে না? আমি নাও হতে পারি। এই না হতে চাওয়াটাও কিন্তু আমাদের একটা ভাবনার বিষয়। সেটাকে আমাদের প্রটেক্ট করতে হবে। সেটা আমাদের বুঝতে হবে যে সে চাইছে না। তাহলে মানুষের ফ্রিডমটা তাহলে কোথায়? যদি আমাদের এটা বলি যে আমরা ফ্রিডম দিয়েছি, এই তো নারীদেরকে আমরা লেখাপড়া করতে বলেছি, তারা চাকরি করতে পারে বলেছি। এটাই একমাত্র ফ্রিডম নয় বা এটাই একমাত্র আমাদের চয়েস নয়। চয়েস ইস ফ্রিডম যেটা আমাদের অমর্ত্য সেন বলেছেন, তার মানে এটা নয় যে আমাকে একটা জেন্ডার আইডেন্টিটির মধ্যে থেকে আমাকে কতগুলো চয়েস দেয়া হলো, সেটাও কিন্তু ফ্রিডম নয় পুরোপুরি। জেন্ডার স্পেকট্রাম এর বিষয়টা এখানেই আসে এবং এখানেই তার ইম্পোর্টেন্স যে সে মানুষের প্রতিটা ইচ্ছে অনিচ্ছের জায়গাটা, এবার এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে তো সোসাইটিতে অর্ডার থাকবে না, সোসাইটিতে প্রমিসকুইটি তে ভরে যাবে। প্রমিসকুইটি এসে গেলে এইডস এর মতো অসুখ হতে পারে। ট্রান্সজেন্ডার ধরো সে হয়তো আ মেল ছিল, সে হয়তো ফিমেল হয়েছে, সে হয়তো রেপ করে দিতে পারে। রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে, স্টোন ওয়াল বলে একটি প্রতিষ্ঠান, আ সেটা ব্রিটেনে অ্যাক্টিভ। তারা ইউজুয়ালি কিভাবে জেন্ডার নিউট্রাল হওয়া যায় সেই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকে। রিসেন্টলি তারা বলেছে যে জেন্ডার নিউট্রাল আ বাথরুম হওয়া দরকার বা ওয়াশরুম থাকা দরকার। সেখানে সবাই এখানে রে করে এসে তাদেরকে বলেছে যে সেখানে যে আ ট্রান্স ফিমেল হয়েছে, মেল থেকে ফিমেল হয়েছে, সে যদি কোন ফিমেলকে রেপ করে দেয়, আসলে আমরা আমাদের মাইন্ডসেটটাকে বুঝতে পারছি না। আমাদের মাইন্ডসেটের মধ্যেকার বাইনারিকে সরাতে পারছি না। আমরা বুঝতে চাইছি না যে এই ওয়ার্লডটা এতটা ফ্লুইড হলেও সেখানেও কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন তারা সবাই আমরা মেনে চলতে চাই। এটা মানে এটা নয় যে আমাদের পেট্রিয়ার্কাল মাইন্ডসেট সবসময় আমাদের মধ্যে ঢুকে রয়েছে। বা এটা নয় যে আমরা সবসময় আমরা আমাদের ওরিয়েন্টেশন চেঞ্জ করলেও আমরা ওই টিপিক্যাল পেট্রিয়ার্কাল মেল ফিমেল ডাইকোটমির মধ্যে দিয়েই যাবো, এটাও নয়। এটার মানে এটা নয় যে আমরা প্রমিসকুইটির মধ্যে দিয়ে যাবো। আমরা যেকোনো সম্পর্কের মধ্যে যেমন সমাজে আ যেমন অ্যানিমাল ওয়ার্লড এর মধ্যেও সব অ্যানিমাল ভালো হয় না। তারা অনেক সময় মারামারিতে লিপ্ত হয়। আমরা দেখেছি সিংহদের মধ্যেও মারামারিতে লিপ্ত হচ্ছে বা অন্যান্য ঘটনা ঘটছে। তেমনি আমরাও কিন্তু আমাদের মধ্যে এই দুর্নীতি পরায়ণতা কিন্তু আমাদের এই জেন্ডার মানে বাইনারির মধ্যে থাকলেই যে সেটা মিটবে তা কিন্তু নয়। সেটা কিন্তু সবসময়ের জন্যই থাকতে পারেই, সেটা নির্ভর করছে আমাদের আ সেটা আমার ওই যে বললাম যে এটা কালচারাল কনটেক্সট এর উপর, আমার ফ্যামিলি কোন ব্যাকগ্রাউন্ড এ আমি মানুষ হয়েছি, সেই সময় সোশিও ইকোনমিক আ কোন সিচুয়েশন এর মধ্যে দিয়ে আমি উঠে এসেছি, সেটা অনেক বেশি ডিটারমাইন করে। রাদার দ্যান আমার এই চয়েস আমাকে কখনো এটা আ নির্দিষ্ট করবে না যে আমি সেখানে আ আবার আমি মেল থেকে ফিমেল হয়েছি মানে আমার মধ্যে ওই নারীকে দেখলেই আমি তার প্রতি আক্রোশ জন্মে যাবে। এটাও নয়। কিন্তু আমরা
এতটা ওপেন হতে পারছি না, এতটা লিবারাল হতে পারছি না, আমরা এতটা ভাবনাটাকে প্রসারিত করতে পারছি না। এটা করতে হবে, আস্তে, আস্তে করতে হবে। কিন্তু আমাদের ভাবনার মধ্যে আ এই বাইনারি থেকে বেরিয়ে আসার ধারণাটাকেও কিন্তু আ তৈরি করতে হবে, বজায় রাখতে হবে। সেটার জন্যই আমাদের এই পড়াশোনা বা এই আলোচনা। আচ্ছা, তারপরে আমরা যেটাতে আসতে পারি যে আ যেটা আমি বললাম যে সিসজেন্ডার অ্যান্ড ট্রান্সজেন্ডার আ এই বিষয়টা হচ্ছে যে তার মধ্যে আরো আসছে যে জেন্ডার কুয়ার হতে পারে, জেন্ডার ফ্লুইড হতে পারে, your gender identity is fluid or not fixed on either male or female. Agender হতে পারে, you don't identify as a male, female or a combination of the two. তুমি নিজে ভাবতে পারো আমি দুটোও নই, তার বাইরেও কিছু একটা হতে পারে। আমাদের পৃথিবীতে অনেক ধরনের ফুল আছে। আমরা অনেক ধরনের ফল দেখতে পাই। তো আমরা কি তাদেরকে আমরা তাদের ট্যাক্সোনমি করি, তাদেরকে ক্লাসিফিকেশন করি। কিন্তু কখনো আমরা তাদের উপস্থিতিকে তো অগ্রাহ্য করি না। তাহলে সেই জিনিসটা আমরা এই সিসজেন্ডার এবং ট্রান্সজেন্ডার এর মধ্যেও কেন সেই ডিফারেন্সটাকে আ করতে যাবো, সেটার মধ্যে আমরা অ্যাসাইন করতে যাবো? এইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন যে আমরা কেন আ এই এই আ বিভাজনগুলোকে আমরা আ মানে হাজার রকম বিভাজন থাকতে পারে, সেটাকে মেনে নিতে আমাদের অসুবিধেটা কোথায়? আ এবার যেটা আসছে তার মানে আ আমরা এই বিভাজন বলছি তাহলে তার মধ্যে ইনইকুয়ালিটি ধারণাটাকে কিভাবে বুঝবো? ইনইকুয়ালিটি ধারণাটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এটা একটা সোশ্যাল মাইন্ডসেট যে আমরা আ মানে কাকে ভ্যালু দেব? আমরা ট্রান্সজেন্ডারকে তো ভ্যালু দিতে রাজিই নই বা যে হোমোসেক্সুয়াল বা গে তাকে তো ভ্যালু দিতেই রাজি নই। কারণ হচ্ছে সে হেটেরোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করছে না, সে আ ভবিষ্যতে সন্তানের জন্ম দিচ্ছে না। কিন্তু এখনো এমনও হচ্ছে এক্ষেত্রে অনেকটা বেশি সমস্যা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে অনেক সময় আ ট্রান্স আ মেল যে হচ্ছে সে হয়তো সন্তানের জন্ম দিতে পারছে। তাহলে এবার ট্রি যদি মেল বা ফিমেল হয়, সে ফিমেল ছিল তার বডিলি অ্যানাটমি অনুযায়ী। কিন্তু সে চেঞ্জ করেছে। সে মেল হয়েছে। তাহলে আমি বলব সে কনসিডারড হবে এজ এ তাকে আমাকে ফাদার এবং মাদার এটার মধ্যেই কি তাকে রেখে দিতে হবে? নাকি সেটার মধ্যেও আমাদের নিউট্রালিটির ভাবনা আসতে পারবে? যে জন্ম দিতে চায়, যে জন্ম দিতে পারে বা যে জন্ম দিতে ইচ্ছুক, তাহলে সেইভাবে তাকে আমরা যদি ভাবি কেন আমরা টিপিক্যাল যেটা আমাদের এদিকে আমরা চাইছি একদিকে heteronormativity থেকে বেরিয়ে আসতে, আবার অন্যদিকে আমরা বেরিয়ে আসতে গিয়েও বেরিয়ে আসতে পারছি না, সেখানের মধ্যেও আবার আমরা তার উপরে চাপিয়ে দিচ্ছি। তাহলে আমরা আরো বেশি করে আ জেন্ডার নিউট্রাল হব কি করে সেটা নিয়ে যদি আমরা আরো বেশি আলোচনা করি তাহলে আমার মনে হয় আ সেটা আমাদের একটু সুবিধে করবে। মানে আমাদের এই ইনইকুয়ালিটি জায়গাটা থেকে হয়তো এই মুহূর্তে যেই ইনইকুয়ালিটি আমরা ফেস করছি সেটা থেকে বেরোতে সাহায্য করবে। এরপরে হয়তো আরো অনেক ইনইকুয়ালিটি আসবে। এটা সমাজ যেহেতু মানে এটা স্ট্যাটিক নয়। এটা একটা সবসময় একটা চেঞ্জ এর মধ্যে দিয়ে যায়। সেই কারণে তার মধ্যে এই চেঞ্জেস গুলো অবধারিত এবং প্রতি মুহূর্তে নতুন, নতুন আ ধারণাগুলো আসবে, নতুন, নতুন ইনিকুয়ালিটি ধারণা আসবে এবং সেগুলোকেও কিন্তু আমাদের ওভারকাম করে যেতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা খুব সিম্পল ইয়েতে দেখি যে এই মুহূর্তে আমরা যদি দেখি ল্যাক অফ পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন সেখানে মহিলাদের রিপ্রেজেন্টেশনই হচ্ছে ভীষণই কম। 14% এখন আমরা দেখতে পাচ্ছি। 12%, 14% আ এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মাত্র 9% আমরা দেখতে পাচ্ছি। লাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টে আমরা দেখতে পেলাম। আমি এটা দ্য হিন্দু থেকে এটা পেয়েছি। আ এটার মধ্যে কিন্তু ট্রান্সজেন্ডার, ট্রান্স পিপল বা যারা আদার জেন্ডারস তাদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন আমরা এখনো দেখিনি। তাহলে এই ইনইকুয়ালিটি যত বেশি রিপ্রেজেন্টেশন হবে তাতে তাদের সমস্যা বা তারা কি, কি ইনইকুয়ালিটি ফেস করছে সেটা অনেক বেশি আমাদের সামনে উঠে আসবে। আমাদের সামনে উঠে না এলে আমরা তাদের জন্য কোনো সোসাইটি থেকে কোনো ব্যবস্থা নিতে পারব না। সেইজন্য এই ইনইকুয়ালিটি গুলো বলার একটাই কারণ যে এই সাপ্রেশন খুব বেশিদিন চালিয়ে খুব যে আমরা উন্নতি করে উঠতে পারবো তা না। অলরেডি আমরা নানান ধরনের মুভমেন্ট এর মধ্যে দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু বেসিক্যালি আমাদের
তবুও আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মাথায় এটা রাখতে হবে যে অ্যাকচুয়ালি কোন অ্যাসপেক্ট এ আমরা এই ধরনের আ ইনইকুয়ালিটি এবং এই ইনইকুয়ালিটিটাকে কিভাবে আমরা দেখব সেটা আমরা বোঝার চেষ্টা করছি। তারপরে হচ্ছে জেনারিক ল্যাক অফ রিলিজিয়াস ফ্রিডম। আমরা রিলিজিয়াস অ্যাসপেক্ট এও দেখেছি। আমাদের এখানে খুব কমন অ্যাসপেক্ট হচ্ছে বিধবাদের আমরা দেখি যে তারা একেবারে সাদা শাড়ি পরে থাকবে বা খুব হালকা শাড়ি পরবে বা সে প্রতিটা তার এক্টিভিটিজ এর মধ্যে সে কোনো সোশ্যাল ভালো প্রোগ্রামে সে অ্যাটেন্ড করবে না। তার মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে দিই যে তোমার হাসব্যান্ড চলে গেছে মানে হচ্ছে তোমার জীবনে এখন তুমি একদমই নিষ্প্রদীপ অবস্থায় থাকবে এবং কোনো কিছুতেই তোমার পার্টিসিপেশন থাকবে না। এটা ভীষণ রকম একটা বা মানে প্রমিনেন্ট অ্যাসপেক্ট। তার সঙ্গে হচ্ছে আমরা দেখি রেশিয়াল এবং কাস্ট বেসড ইনইকুয়ালিটি। কাস্ট এক্ষেত্রে যেটা দেখা যায় সমস্ত ক্ষেত্রেই সেটা হচ্ছে কাস্ট, ক্লাস এবং জেন্ডার ক্রিয়েটস এ কমপ্লেক্স পাওয়ার ডায়নামিক্স with certain groups experiencing multiple forms of discrimination and inequality. কাস্ট ওয়াইজ ও হচ্ছে ক্লাস ওয়াইজ এ যদি অনেক সমাজে তাকে যদি আমরা নিচু স্তরে রেখে দিই, তাহলে তাকে কিন্তু আমরা তাকে কি করব? তার লেখাপড়ার ক্ষেত্রে আমরা তাকে অ্যালাউ করছি না বা তাকে সামনে এগোতে সাহায্য করছি না। সে হয়তো খুবই গরিব ফ্যামিলি থেকে গ্রাম থেকে উঠে এসেছে। খুবই তার হয়তো জাস্ট একটা কাস্ট এবং বহু ক্ষেত্রে আমি দেখেছি কাস্ট সার্টিফিকেটও তারা বের করে আনতে পারছে না। তাদের গিয়ে বুঝিয়ে উঠতে পারছে না, বলতে পারছে না। কি প্রসিডিউর আছে সেটাই তারা সবাই ফলো করতে পারছে না। এটাও কিন্তু সমস্যা আছে। এমন নয় যে সবাই একেবারে সমস্যার সমাধান করে উঠতে পেরেছে তা নয়। যদি খুব ছোট করে আমাকে বলতে হয়। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে LGBTQ যাদেরকে আমরা বলছি বা আদার্স যাদেরকে আমরা করে দিচ্ছি, তারা তারা যে ধরনের সমস্যাটায় পড়ে বা যেটা আমরা প্রতিনিয়ত আমরা আমাদের আশেপাশে যেটা রিয়ালাইজ করি যে আমরা বলি, "এই দেখ মেয়েদের মতো হাঁটছে, ওই দেখ মেয়েদের মতো কথা বলছে, আ ওই দেখ সে ঠিক করে বা তার সে সে সেই কোন রকম ভাবে তার কি সে কি আদপে মেয়ে না ছেলে না কি? সে কি আদপে আ কি চায় সে? এইভাবে নানানভাবে তাকে আমরা উত্ত্যক্ত করি এবং তাকে নিয়ে হাসাহাসি করি, তাকে বুলি করি। তার জেন্ডার এক্সপ্রেশন নিয়ে, তার জেন্ডার আইডেন্টিটি নিয়ে, তার যে সেক্স ক্যারেক্টারিস্টিক্স সেটা রয়েছে সেটাকে নিয়ে আমরা কিন্তু তাকে সবসময় তাকে বলে দিতে থাকি যে সে আসলে এই মেইনস্ট্রিম masculinity বা femininity র মধ্যে সে পড়ে না। এক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা দেখি যে যখন আমরা তাকে ফেমিনাইন বলছি, ফেমিনাইন যে কোয়ালিটি সে খুব সুন্দর হবে, ফর্সা হবে এবং সে খুব সাবমিসিভ হবে সেটা যদি না হয়, সে যদি মুখোরা হয়, সে যদি কালো দেখতে হয় তাহলেও কিন্তু আমরা তাকে ক্রিটিসাইজ করছি। তাকে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করছি না। আমরা তাকে ভালোভাবে গ্রহণ করছি না। সেম অ্যাজ যাদেরকে আমরা আদারাইজ করছি, থার্ড জেন্ডার বলে ক্যাটেগরাইজ করছি, তাদের সঙ্গে যেটা করে থাকি সেটা হচ্ছে তাদেরকে সেক্সুয়ালি আমরা ভীষণভাবে অপ্রেস করে থাকি। আমি জাস্ট একটা ঘটনা বলছি যে আমার যারা ১ম এই আ আ আ এই আন্দোলনটা তারা করেছিল এবং ভারতীয় দণ্ডবিধিতে যেহেতু আ homosexuality বা lesbian এগুলো accepted ছিল না, সেটা নিয়ে তারা যখন সুপ্রিম কোর্টে মামলা করে, তারপরে তাদের তাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা সবটা যে আমরা সামনে এসে যে দেখিনি, সেটা হচ্ছে যে তাদেরকে রাত্রিবেলা বাড়ি থেকে বের করে এনে তাদের সঙ্গে সেক্সুয়ালি তাদেরকে অ্যাসল্ট করেছে, রেপ করা হয়েছে এবং আ তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। সুতরাং তারা যেহেতু একটা অন্য আইডেন্টিটিকে তারা স্বীকৃতি পাওয়ানোর জন্য আন্দোলন করছে, কিন্তু তার জন্য কিন্তু তাদেরকে ব্রুটাল ওয়েতে তাদের সঙ্গে অ্যাপিয়ার হওয়া, তাদেরকে অত্যাচার করা এই ঘটনাটাও কিন্তু ঘটেছে। শুধু যে মানে মেল ফিমেলকেই অত্যাচার করেছে তা নয়। যারা আদারাইজেশন এর দিকে যাচ্ছে তাদের প্রতিও কিন্তু আমাদের আ ইনইকুয়ালিটি বা অত্যাচারের মাত্রা কিছু কম হয়নি। সেম অ্যাজ পুরুষের মধ্যেও যখন আমরা দেখছি আলফা মেল এবং বিটা মেল, সেখানে আলফা মেলকেও দেখছি আমরা বিটা মেলের উপর অত্যাচার করতে। এবং এটার একটা বড় রিফ্লেকশন আসে হচ্ছে যখন তুমি রাস্তায় গাড়ি চালাতে শুরু করবে। তুমি যখন বাসে করে যাবে তখন দেখো ২ টো বাসের মধ্যে রেষারেষি হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র এটা নয় যে তাকে টাইমে পৌঁছতে হবে তাই নয়। সে কতটা আলফা মেল সেটাও তাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের ঠেলায়
আমাদের মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আ এই এই ডিফারেন্সেস বা আ যে আ মানে যেটা আমরা ক্রিয়েট করেছি, যে বাইনারিটা ক্রিয়েট করেছি, সেই বাইনারি অ্যাকচুয়ালি আমাদেরকে আরো অপ্রেশন এর দিকে আরো আ কি বলবো যে আমাদের আ যে আমরা আরো বেটার ওয়েতে বাঁচতে পারতাম বা বেটার এর দিকে যেতে পারতাম বা ইকুয়ালিটি কে যেভাবে আমরা বুঝতে পারতাম, সেই ভাবনাটা ঠিক উল্টো ভাবনাতে পরিণত হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানেই শেষ করছি। আচ্ছা, স্টুডেন্ট বা ফ্যাকাল্টিদের মধ্যে কেউ যদি ম্যাডামকে কোনো প্রশ্ন করতে চান তাহলে তাহলে করতে পারেন। আচ্ছা দিদি, আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হুম। করো। হ্যাঁ, সমাজের সর্বস্তরে যে বৈষম্য সেটা নিয়ে আমরা আজকের যথেষ্ট সচেতন হয়েছি। অনেক কিছু অনেক সময় আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমরা খুব বেশি সচেতন হয়ে দেখি না। আজকের আলোচনার পর বেশ কিছু জায়গা এরকম রয়েছে আমরা দেখছি, যেগুলো আমরা দেখছি কিন্তু ভাবছি না। হয়তো এই জায়গাগুলো নিয়ে আমাদের স্টুডেন্টরা ভাববে। কেবল এই সেমিনার মানে এই পার্টিসিপেশনই নয়, আমাদের এটা তো সেভও থাকবে এবং এটা আমাদের এর পরেও চলবে। ফলে যেই শুনবে তারও আশা করি এই ধরনের একটা অভিজ্ঞতাই হবে, যে চোখ খুলে যাওয়ার জায়গা বা দেখার জায়গা। বিষয়টা হচ্ছে, আমি জানতে চাইছি, আমরা সচেতন তো হলাম বা ভাবলাম, এই জিনিসগুলোকে দূর করার ক্ষেত্রে বা এই জিনিসগুলোকে সরিয়ে একটা সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল উপায় বা কিছু বিষয় যেগুলো গ্রহণ করা উচিত, বা আমরাও যেগুলো বলবো সেরকম কিছু চিন্তা ভাবনা যেগুলো আপনি করেছেন, সেগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করেন একটু। আ এক্ষেত্রে এটা কখনোই আ এগেইন শুধুমাত্র যে মহিলাদেরই দায়িত্ব আছে আ বা শুধু পুরুষদের দায়িত্ব আছে তা নয়। এটা একটা জানো তো মানে যেটা আ তুমি যত বেশি প্রোটেস্ট করবে তত তুমি একঘরে হয়ে যাওয়ার আ সম্ভাবনাটা অনেক বেশি বা তোমাকে নিয়ে গসিপ হবে সেটাও ঠিকই। তার একটা বলব যে বারবার আ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলোচনা চালাতে হবে নানান দিক থেকে এবং সেটা আজকে এটা যেমন ধরো আমাদের দীর্ঘ সময় লেগেছিল সতীদাহ প্রথা রদ করতে, বিধবা বিবাহ চালু করতে এবং সেই সময় রামমোহন এবং বিদ্যাসাগর দুজনকেই অসম্ভব criticism এর মুখোমুখি হতে হয়েছিল। রামমোহন রায় যখন বলছেন যে, "তোমাদের কি একটু দয়া নেই, দয়া মায়া নেই মনের মধ্যে? যে মেয়েদেরকে এইভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে। তোমাদের যদি পুড়িয়ে গায়ে আগুন লাগতো তাহলে তোমরা কি ভাবতে?" তো সেইটা বলে অনেক আলোচনার মধ্যে দিয়ে এসে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। আমাদের ধৈর্য হারালে চলবে না। কিন্তু বারবার আলোচনা করতে হবে, বারবার বলতে হবে যে ঠিক ভুলের থেকেও যেটা হচ্ছে যে তাতে তাদের এই এক্টিভিটিস মানে হয়তো অনেক সময় অনেকে বোথ নারী এবং পুরুষই কিন্তু পেট্রিয়ার্কির সদস্য হয়। পেট্রিয়ার্কাল সমাজে বা সোশ্যাল স্ট্রাকচার এ এবং তারা হয়তো অজান্তেই ঘটনাটা ঘটিয়ে ফেলছেন। তারা হয়তো রিয়ালাইজ ও করতে পারছেন না। তাদের চিন্তা ভাবনার মধ্যেও সেটা নেই। কিন্তু তাদেরকে এটা বুঝিয়ে বলতে হবে এবং আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের এই ওপেন মাইন্ডসেট টা রাখতে হবে যে, আমাকে যদি কেউ এসে বলে বা আমাদের যদি এই আলোচনার মধ্যে অংশগ্রহণ করি, তাহলে আমরা কেউ কাউকে ছোট করছি না। কিন্তু এটা যে একটা ভুল, আমি এটা হয়েছে অনেক সময় আমাকে হয়তো অনেকে অনেক বিষয়ে মন্তব্য করেছে। আমি হয়তো সেখানে আ তাদেরকে বলেছি যে, "দেখো তুমি যেটা আমাকে বলেছ, এটা আ এটার মানে এটা নয় যে আ আমি খুব ইজিলি এভেইলেবল একজন ওমেন, আমি খুব লিবারাল মানে এটা নয় যে আমাকে তুমি যা খুশি বলবে আমি সেটা মেনে নেব। আমারও একটা ডিগনিটি বোধ আছে বা আমারও একটা আমিও একরকম ধরনের ভাবনা চিন্তা ভাবি।"
তখন ১ম এ তারা খুব রেগে যায়, খুব রিঅ্যাক্ট করে। তারপরে এমনও হয়েছে যে বহু ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হয়তো আমি অভিযোগ করেছি, সেখানে হয়তো আমার অভিযোগপত্র গ্রহণও করা হয়নি বা সেখানে বলা হয়েছে না ওই ঘটনার সময় তারা সাক্ষী দিতে অস্বীকার করেছে। তারা বলেছে, "না আমরা তো এই সময় ঘটনার সময় ছিলাম না।" এরকমও বহু অভিজ্ঞতা আমার হয়েছে। কিন্তু আমি কখনো থেমে যাইনি। আমার মনে হয়েছে যে আমি এই আলোচনাটা চালিয়ে যাবো। আমি বারবার বলব যে আ এটা ভুল না ঠিক বা এই ঘটনা কতটা আমাকে আহত করেছে বা আ কোথাও একটা এটার প্রতিফলন হয় আমাদের চিন্তা ভাবনার মধ্যে। সেই প্রতিফলনটা চালিয়ে যেতে হবে। বারবার প্রতিফলিত হতে, হতে একটা সময় তুমি দেখবে সে হয়তো একটু চেঞ্জ হলো বা তার বিহেভিয়ার এর মধ্যে চেঞ্জ হলো। কিন্তু আমরা যদি এটা থামিয়ে দিই, আমরা যদি এটা ভেবে নিই যে না, আমরা যদি একটা সুবিধাবাদী অবস্থান নিয়ে নিই তাহলে কিন্তু হবে না। বা তুমি একটা এই যে আইন যখনই করতে গেল তখন এই যে গোটা Facebook, WhatsApp এ রিলে ভরে যাচ্ছে যে পুরুষদেরকে বাঁচাতে হবে সেখানে কিন্তু কুনাল কামরা খুব ইন্টারেস্টিং কথা বলেছে যে আ তুমি তুমি নিজে কখনো ভাবছই না যে তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটলে তোমার রিঅ্যাকশন টা কি হতো? এই যে বলছে বারবার বলছে কেন বা সব মহিলারা নানা অত্যাচার করে, মহিলারাও অত্যাচার করে। মহিলাদের অত্যাচারে আ পুরুষরা বা পুরুষ স্বামীরা তারা আত্মহত্যার পথ নিচ্ছে। কিন্তু আমি এটাকে এক্সেপশনাল ঘটনাও বলছি না। আমি বরং বলব যে ঘটনার প্রেক্ষাপটে মূল বিষয়টা কি? আমরা কিন্তু আমাদের কাছে একটা মিডিয়া রিপ্রেজেন্টেশন এসেছে। আমরা প্রকৃতপক্ষে ঘটনাটা কিন্তু জানি না। আমাদের অনেক বেশি সজাগ হতে হবে যে ঘটনাটা কেন ঘটেছে, কোন সিচুয়েশন এ ঘটেছে এবং আ ঘটনার পেছনের আ সামাজিক কারণটা কি? সেইটাকে নিয়ে যখন তুমি আলোচনা করবে খুব মানে ভালোভাবে আলোচনা এবং সেখানে কাউকে ব্লেম করা নয়। আমরা মিডিয়া ট্রায়াল এর মধ্যে দিয়ে চলে যাচ্ছি। আমরা ট্রায়াল এ কেন যাবো? আমরা সেখানে আলোচনাকে যত বেশি প্রায়োরিটি করব যে আমারও দুঃখ হয় যখন তোমরা এইভাবে বলো। যদি কেউ আমাকে বলে যে, "তুমি সারাদিন বাড়ি বসে কি করেছো?" সেটা আমার কাছে দুঃখজনক। আমার বাড়ির আ যখন বা তোমাদের মায়েরা বা আমাদের মায়েরা যখন বাড়িতে তারা আমাদেরকে মানুষ করার জন্য যে এফোর্ট টা দিয়েছে আমার মনে আছে আমার এক আম জুনিয়র বন্ধু সে যখন আমাকে বলেছিল তার মা আ একটা সময় একটা সিচুয়েশন ফেস করে তিনি বলেছিলেন, "আমি যে এই যে সারাটা জীবন দিয়ে দিলাম আমার সন্তানকে মানুষ করতে, এর কি কোনো ভ্যালু নেই? আমি কি এটার দাম কোনদিনই পাবো না?" তাহলে ভ্যালু অফ লেবার টা কোথায়? আমাদের কোন ভ্যালুকে আমরা অ্যাডিশন করছি? সেই জায়গাটাকে নিয়ে আরো অনেক বেশি আলোচনা দরকার। আরো অনেক বেশি প্রেক্ষাপট যখনই আসবে তখনই সেখানে অনেক বেশি আমার মনে আছে আমি একবার অটো করে যাচ্ছি। আমাকে অটোওয়ালা বলছে, "দেখছেন মেয়েগুলো কিরকম সিগারেট ফুঁকতে, ফুঁকতে যাচ্ছে। এরা মায়ের জাত, এরা কালী দুর্গার জাত। এরা কেন সিগারেট ফুঁকবে?" আমার মনে আমি তখন বললাম যে, "দেখুন এই মেয়েটি হয়তো করছে এটা তার শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু যে পুরুষেরা বছরের পর বছর মানে আ জেনারেশন আফটার জেনারেশন করে গেছে কখনো আপনি তাদের জন্য বলেছেন? ভাই তোরা খাস না, ভাই তোরা নেশা করিস না। নেশা করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে কত। তাদের কি কখনো বলতে গেছেন? সুতরাং তোমাকে বলা থামালে চলবে না। তোমাকে আলোচনার প্রেক্ষাপট থেকে পিছিয়ে এলে চলবে না। তোমাকে আ বারবার বলতে হবে যে আ অ্যাকচুয়ালি আমরা যেটা করছি এটাও নয়, ঠিক নয় যে পুরুষেরা নেশা করে মানে আমরাও নেশা করব এটাও ঠিক নয়। সেটাও শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু তার মানে এটা নয় যে সে মেয়েটি করছে মানেই মানে তাকে দাগিয়ে দিতে হবে। তারও পরিস্থিতিটা আমাকে বুঝতে হবে। আমি একটি কনফারেন্স এ আমি শুনেছিলাম সেখানে একজন বলেছিলেন যে তিনি একটি আইটি সেক্টরে চাকরি করতেন এবং আইটি সেক্টরে পুরুষ কলিগদের সঙ্গে যখন টিম মিটিং হচ্ছে সমস্ত পুরুষ কলিগরা সেখানে সিগারেট খেতেন। তাদের স্ট্রেস কাটানোর জন্য ওই মেয়েটির উপস্থিতিতেই। তখন সে দেখলো যে কেমন যেন নিজেকে একটা আউটসাইডার মনে হচ্ছে। সবাই সিগারেট খাচ্ছে, আমি খাচ্ছি। তখন আমি শুরু করলাম। তো তার মানে প্রতিটার ক্ষেত্রে একটা সোশ্যাল রিজন রয়েছে। সেই রিজনটাকে আমাকে বুঝতে হবে। এবং সেখানে কার ক্ষতি করছি, কেন ক্ষতি করছি এই ধারণা এটা আমাদের আরো অনেক বেশি সামাজিকভাবে সচেতন হতে হবে এবং জেন্ডার সেনসিটাইজেশন আমরা সেনসিটাইজড যে আমরা মেল আর ফিমেল। কিন্তু তার বাইরেও যে জেন্ডার আছে, তার মধ্যেও যে ইনিকুয়ালিটি ধারণা আছে সেটা কিন্তু আমরা ব রিয়ালাইজ করি না বা বোঝার চেষ্টা করি না।
আমি কিছুটা তোমার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, ব্যাপারটা নিশ্চয়ই অনেকখানি সহজ হয়েছে। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবেন? নাহলে আমরা শেষের দিকে এগোবো। আচ্ছা বেশ, এটা এখানেই শেষ নয়। এরপরেও যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে বা স্টুডেন্টদের এই লাইভ স্ট্রিম দেখার পর বা আমাদের রেকর্ডেড ভার্শনটা দেখার পরও যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই আমরা ম্যাডামের কাছে সেটা পৌঁছে দেব এবং আশা করি ম্যাডাম সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের যে কৌতূহল তা নিরসন করবেন। তো আজকের জন্য সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা আজকে শেষের পর্বে যাই। আজকের বিষয়টা জটিল, গম্ভীর কিন্তু আধুনিক যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। অপরিসীম ধন্যবাদ ডক্টর নিবেদিতা বায়েন মহোদয়াকে এইরকম একটা গুরুগম্ভীর বিষয়কে এত প্রাঞ্জলভাবে বলার জন্য। আমাদের কাছে কেউ কি বলতে সহজবোধ্য হয়েছে। চাইছো? সৌমেন্দু বারবার ইয়ে করছে। হ্যাঁ, সৌমেন্দু স্যারকে আমরা ডেকে নেব এই গবেষণা ভিত্তিক আলোচনার শেষে ম্যাডামের ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। Good afternoon, everyone. On behalf of Students' Health, Welfare and Psychological Counseling Cell and Internal Complaints Committee, I am honored to deliver the vote of thanks for this wonderful event. We are particularly grateful to our esteemed chief guest, Dr. Nivedita Bain, Assistant Professor of Sociology, Maulana Azad College, for accepting our invitation. I convey deep regards and hearty thanks to her for sharing valuable insights with us and delivering a treasured lecture to the Google Meet platform. My enormous respect to you, ma'am. Your presence has truly enriched our understanding of the today's topic. What about gender? Why is there inequality? We are deeply grateful for your precious virtual presence, which has made this gathering a resounding success. I wish to express sincere thanks and heartfelt gratitude to Dr. Devnath Palit, principal of our college, for giving full support and guidance while proceeding towards this event. I also wish to express my sincere gratitude to Dr. Nivedita Acharji, coordinator of IQAC, for her generous support, which has been instrumental in making this event possible. Also, my sincere thanks to the presiding officer of Internal Complaints Committee, Professor Shashwati Chakraborty, and Joint Coordinator of Students' Health, Welfare and Psychological Counseling Cell, Dr. Shohini Rai and Shobhana Chandra, for their endless support. A big thank to all the participants for their active engagement and valuable contributions. Your participation has made this event a memorable one. Finally, I would like to thank my categorical appreciation to the audience present here, respected colleagues and our beloved students. I hope you enjoyed the whole session, which was very subjective and informative. We look forward to seeing you at our future events. Thank you. Thank you so much for your active involvement. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। এবং এরকম একটা বিষয় নিয়ে বলা, এই বিষয়গুলো ভীষণই সেন্সিটিভ হয়ে, ভীষণই কমপ্লিকেটেড, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এগেইন আমি একটাই বলবো যে যত বেশি আমরা আলোচনার প্রেক্ষাপট খুলবো, আলোচনা করব, কারণ হচ্ছে রিসেন্টলি জুডিথ বাটলারও বলেছেন যে জেন্ডারের কোনো একটা পার্টিকুলার ডেফিনেশন নেই এবং সেটা কোনো ঠিক ভুল বলে আমরা কোনটা নেব না তাও নয়। আমাদের কনস্ট্যান্ট এই আলোচনাটা চালিয়ে যেতে হবে, কারণ ইটস ইজ ভেরি মাচ রিলেটেড উইথ আওয়ার এভরিডে লিভিং। আমাদের বেঁচে থাকা, আমাদের সমাজে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের গণতান্ত্রিক ভাবে বেঁচে থাকার যে অধিকার, মানুষ হিসেবে যে অধিকার আমরা অর্জন করছি, সেই বিষয়টার মধ্যে, সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। সেখানে এই ধরনের আলোচনা, সেখানে নতুন আলোচনার প্রেক্ষাপট তুলে আনা, ভাবনা চিন্তা করা, এবং সেটা যতটা বেশি গ্রাউন্ড লেভেলে আমরা পৌঁছতে যাব, কারণ এটা অনেক বেশি এখনো আমরা মনে করি যে এটা খুব ভীষণ রকম ভাবে শহুরে আলোচনা এবং একটা এলিট ক্লাসের আলোচনা, তা নয়। যখন আমি আমার আগের কলেজ, যখন পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজে ছিলাম, সেখানে বাচ্চারা আসতো, খুবই গ্রাম থেকে আসতো এবং তারা খুবই কষ্ট করে সাইকেল চালিয়ে মেয়েরা আসতো এবং তাদের একটা দাবি, মানে তাদের দাবি ছিল এটাই যে তারা যে করে হোক তারা পায়ে দাঁড়াতে চায়। সেটা যে করে হোক, সে রিল বানিয়ে হোক আর যেভাবেই হোক, তারা
একটা চাকরি চাই, একটা কোনোভাবে অর্থনৈতিক স্বাধীনতা চাই, বা ছেলেরাও এসে যখন বলছে যে ম্যাডাম আমরা বুঝতে পারছি না আমাদের কেন এরকম হচ্ছে, বা আমাদের আমরা এক ধরনের ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের আইডেন্টিটিটাও বা কেমন হবে। তখন আমার মনে হয়েছে যে এটা গ্রাম শহর ছাড়িয়ে অনেক দূরে চলে যাওয়া একটা বিষয়। এটা খুবই ভীষণই একটা মানডেন বিষয়, ভীষণই একটা গভীর আলোচনার বিষয়, গভীর ভাবনার অনুভবের বিষয়। তো যত আমরা এ ধরনের আলোচনা করব তত সেই অনুভবগুলোকে আমরা তুলে আনতে পারবো বা ভাবনার মধ্যে আনতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদের এই অ্যাপ্রোচ সত্যিই অ্যাপ্রিশিয়েট করার মতো, এবং এবং সেটা আমি ভীষণভাবে আমার heartfelt thanks to you, Poulomi, for inviting me for this lecture, delivering this lecture, and be part of this continuous wave. আমি যেটা বিশ্বাস করি যে ওয়েভ এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা জানি না সেই ওয়েভ এর মধ্যে গিয়ে কোথায় আল্টিমেটলি আমরা দাঁড়াবো, কিন্তু স্টিল we are very much part of this wave making process. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম। আমরা তাহলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।